ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং, মানে আপনার মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আসলে কি কি আছে। যেমন 8086 এর ক্ষেত্রে আমরা যেমন আর্কিটেকচার দিয়ে শুরু করছিলাম, কতগুলো রেজিস্টার আছে, আর কত বিট লেন্থের রেজিস্টার গুলো, সেরকম 8051ও আমরা এই চ্যাপ্টারে আর কি এই জিনিসগুলোই দেখব। তো এটার জন্য আসলে স্লাইড মনে হয় না আপনাদের লাগবে, কারণ এইটা বইয়ে যদি এত সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখবেন। আর আমি যখন একবার বুঝাই দিব, আপনারা যদি এটা কিছুটা হলেও মনে রাখেন, বইটা খুললে এটা মনে পড়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন আমরা প্রথমে যেটা দেখতেছি যে 8051 এর মধ্যে কতগুলো রেজিস্টার আছে। তো আপনাদের মনে পড়ে কিনা, যখন আমরা 8086 পড়ছি তখন 8086 এ টোটাল কতগুলো রেজিস্টার দেখছিলাম? 14টার মতো রেজিস্টার দেখছিলাম। 14টা। ঠিক আছে, যে আপনার হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, ঠিক আছে, এগুলো তো সেগমেন্ট রেজিস্টার আছে, প্লাস এক্স বিএক্স সিএক্স এগুলো আছে, তারপর হচ্ছে এসপিবিপি আছে, এসআইডিআই, তাই না, সাথে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। এই টোটাল 14টা রেজিস্টার ছিল হচ্ছে 8086 এর জন্য। বাট আপনার 8051 এর জন্য রেজিস্টার সংখ্যা একটু কম, ঠিক আছে, দুইটা কম, আসলে টোটাল 12টা রেজিস্টার। তো 8051 অ্যাকচুয়ালি 8 বিট আর্কিটেকচারের একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তো 8 বিট আর্কিটেকচার মানে আপনারা বুঝতেইছেন, এটা আমি অনেকবার বলছি মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে, যে 8 বিট আর্কিটেকচার মানে হচ্ছে যতগুলো রেজিস্টার থাকবে মোটামুটি সবগুলো রেজিস্টারই কত বিট লেন্থের হবে যদি 8 বিট আর্কিটেকচার হয়? 8 বিট। 8 বিট লেন্থের হবে। তো 8051 এর ক্ষেত্রে আমাদের যে রেজিস্টার গুলো আছে মনে রাখাও দেখেন খুবই ইজি। দুইটা রেজিস্টার শুধু অন্যরকম, অ্যাকুমুলেটর আর হচ্ছে বেজ। অ্যাকুমুলেটর তো আমরা 8086 এর ক্ষেত্রেও দেখছি। তো অ্যাকুমুলেটর রেজিস্টার, বেজ রেজিস্টার, আর হচ্ছে R0 থেকে শুরু করে R7, ঠিক আছে, এই 8টা আর এই দুইটা 10টা রেজিস্টার, সাথে হচ্ছে আমাদের আরো দুইটা রেজিস্টার আছে, একটা হচ্ছে ডাটা পয়েন্টার রেজিস্টার আর একটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার। ঠিক আছে, এই টোটাল হচ্ছে আপনার আমাদের 12টা রেজিস্টার, যার মধ্যে আপনার এই যে এ বি আর হচ্ছে R0 থেকে R7 এইগুলো সব 8 বিট করে। ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র এই দুইটা রেজিস্টারের ক্ষেত্রে, ডিপিটিআর মানে ডাটা পয়েন্টার রেজিস্টার আর প্রোগ্রাম কাউন্টার, এই দুইটা হচ্ছে 16 বিট করে। ঠিক আছে, তো ডাটা পয়েন্টার যে রেজিস্টারটা, এটা হচ্ছে দেখেন আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লোয়ার 8 বিট আর একটা হচ্ছে আপার 8 বিট। হ্যাঁ, আর প্রোগ্রাম কাউন্টার পুরোটাই হচ্ছে 16 বিট নিয়ে, সে হচ্ছে 16 বিট ডাটা কন্টেন করবে। এতটুকু বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে টোটাল 12টা রেজিস্টার, যার মধ্যে 10টা হচ্ছে 8 বিট করে আর দুইটা হচ্ছে 16 বিট। তো আমরা যখন 8086 এর ক্ষেত্রে কোনো ইনস্ট্রাকশন লিখতাম তখন যে রেজিস্টার গুলো ইউজ করতাম সেগুলো কি ছিল? এক্স বিএক্স, এসএস মানে স্ট্যাক সেগমেন্ট, এগুলো ইউজ করতাম না? যেমন লিখতাম যে মুভ আপনার এক্স কমা বিএক্স, ঠিক আছে, এইভাবে লিখতাম আমরা। এখন এই এক্স বিএক্স রেজিস্টারের জায়গায় আমরা এই রেজিস্টার গুলো ইউজ করব। ঠিক আছে, যে মনে করেন মুভ, ঠিক আছে, মুভ এ কমা বি, বা A,R0 বা R0,R1, এইভাবে। কিন্তু সোর্স আর ডেস্টিনেশন আগের মতোই থাকবে, যে লাস্টেরটা হচ্ছে সোর্স আর প্রথমটা হচ্ছে ডেস্টিনেশন। এই সোর্স আর ডেস্টিনেশনের কোনো চেঞ্জ নাই, শুধু আমাদের রেজিস্টারের নামের ক্ষেত্রে এবং রেজিস্টারের যে লেন্থ, এই লেন্থের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের চেঞ্জ, যে লেন্থটা হবে 8 বিট আর নামগুলো হচ্ছে এই আপনার A, B, R0 থেকে R7। তো দেখেন আমরা এই যে এইভাবে লাস্টেরটা হচ্ছে সোর্স এবং ঠিক অপ কোডের পরে যে অপারেন্ডটা সেটা হচ্ছে ডেস্টিনেশন। তো এটা আমরা জানি। তো এখানে একটা কোড দেওয়া আছে দেখেন, এই কোডটা কি বোঝাচ্ছে, যে আমাদের এই যে হ্যাশ, হেক্সাডেসিমালের আগে হ্যাশ দেওয়া মানে কি মনে আছে? জি স্যার, এটা নাম্বার বোঝাই, আর হ্যাশ না দিলে এটা অ্যাড্রেস বোঝাবে। ইমিডিয়েট ভ্যালু স্যার। এটা হচ্ছে ইমিডিয়েট, হ্যাঁ ইমিডিয়েট ভ্যালু। ঠিক আছে, হ্যাশ দেওয়া মানে হচ্ছে ইমিডিয়েট ভ্যালু, আর হেক্সা মানে হচ্ছে কি, এটা ইউনিট, যে হেক্সাডেসিমালে আছে। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, এবি কি জানি একটা বললেন, আর R0 থেকে R7 আবার যদি একটু রিপিট করতেন। আচ্ছা,
এগুলো হচ্ছে রেজিস্টারের নাম। এ মানে হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার, ঠিক আছে? এই যে অ্যাকুমুলেটর রেজিস্টার, এটা তো 8086 এর ক্ষেত্রেও ছিল না? 8086 এর ক্ষেত্রে অ্যাকুমুলেটর রেজিস্টারের নাম কি ছিল? এএক্স, ঠিক আছে? আর বেজ রেজিস্টারের নাম ছিল বিএক্স। তো এখানে অ্যাকুমুলেটর রেজিস্টার হচ্ছে এ আর বেজ রেজিস্টার হচ্ছে বি। আর R0 থেকে R7 এরকম হচ্ছে, এইগুলো হচ্ছে নাম, নতুন নাম, ঠিক আছে? এই যে R0 থেকে শুরু করে R7 এগুলো এক একটা রেজিস্টার, ঠিক আছে? এগুলো আপনার নতুন মনে রাখতে হবে এখন এইগুলা, যে এটা শুধুমাত্র 8051 এর ক্ষেত্রে। যখন আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করব তখন আমাদের এই রেজিস্টারের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। তাহলে দেখেন এই যে এইখানে এ হচ্ছে কি আমার অ্যাকুমুলেটর রেজিস্টার। তাহলে এই অ্যাকুমুলেটর রেজিস্টারে দেখেন এখানে টোটাল কত বিট আছে? 55 মানে কত বিট? 8 বিট। 8 বিট। 55 মানে 8 বিট, মানে এই 5 কে আমরা কি লিখতে পারি? 0101, এই 5 কে লিখতে পারি 0101। তাহলে টোটাল হচ্ছে 8 বিট। তাহলে এই 8 বিট ডাটা আমি হচ্ছে কোথায় রাখতেছি? আমার অ্যাকুমুলেটরে স্টোর করতেছি, ঠিক আছে? তাহলে সেম ভাবে দেখেন এই অ্যাকুমুলেটর থেকে আবার কার মধ্যে রিস্টোর করতেছি? R0। তাহলে R0 নামে যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটা হচ্ছে 8 বিট। এই 8 বিট রেজিস্টারের মধ্যে এখন কত চলে আসবে বলেন তো? অ্যাকুমুলেটরের মধ্যে কত আছে? অ্যাকুমুলেটরের মধ্যে প্রথমে 55 নিচ্ছি। 8 বিট। হ্যাঁ, ভ্যালু কত? অ্যাকুমুলেটরে 55 নিলাম না? হ্যাঁ। এবং সেই অ্যাকুমুলেটর থেকে আবার R0 তে নিছি। তার মানে R0 তে কত চলে আসবে? 55 আসবে স্যার। 55 চলে আসবে, তাই না? কপি করতেছি আমরা, এক সোর্স থেকে কপি করে ডেস্টিনেশনে রাখতেছি। তাহলে R0 তে আমরা এই 55 হেক্স এই ভ্যালুটা চলে আসবে। আবার দেখেন অ্যাকুমুলেটর থেকে R1 এ রাখতেছি, তার মানে R1 নামে যে রেজিস্টারটা আছে সেটার মধ্যেও কত চলে যাবে? এই 55 হেক্স চলে যাবে। তারপরে দেখেন R2 তে রাখতেছি, এবার R3 তে আবার নতুন ভ্যালু রাখতেছি 95 হেক্স, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের, আমরা যখন 8051 এর অ্যাসেম্বলি কোডটা লিখব তখন আমরা এইভাবে রেজিস্টারগুলোকে ইউজ করব। তো এইখানে যেমন 8086 এর ক্ষেত্রে আমরা কিছু ভ্যালিড ইনভ্যালিড ব্যাপার স্যাপার দেখছিলাম। 8086 এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে মনে করেন আমার যদি একটা 8 বিট রেজিস্টার হয় ডেস্টিনেশন, সেটার মধ্যে আমরা এর থেকে বেশি সাইজের কোনো ভ্যালু রাখতে পারি না। মনে করেন এরকম 1 2 3 4, ঠিক আছে? যে 8 বিটের মধ্যে আমরা 16 বিট রাখতে যাচ্ছি, ঠিক আছে? এটা একটা ইনভ্যালিড ইনস্ট্রাকশন ছিল, এগুলো বলছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। ঠিক সেরকম ভাবে আমাদের এই 8051 এরও কিছু ভ্যালিড ইনভ্যালিড ব্যাপার স্যাপার আছে। যেমন মনে করেন যে অ্যাকুমুলেটর তো 8 বিট, তাই না? তাহলে আমি যদি মনে করেন এই কাজটা করি যে অ্যাকুমুলেটরের মধ্যে হ্যাশ দিয়ে মনে করেন 3টা 5 রাখতে যাচ্ছি, ঠিক আছে? এটা কি সম্ভব বলেন? না স্যার, এটা তো 12 বিট হয়ে যায়। এটা তো 12 বিট, তার মানে আমি 12 বিটকে কি 8 বিটের মধ্যে কপি করতে পারবো? পারবো না। তার মানে এটা হচ্ছে একটা কি? ইনভ্যালিড। এটা একটা ইনভ্যালিড ইনস্ট্রাকশন। এরপরে হচ্ছে আরো কিছু রুলস আছে অ্যাসেম্বলি 8051 এর ক্ষেত্রে। যেমন হচ্ছে মনে করেন আমরা যদি ইমিডিয়েট ডাটা বোঝাই, এইখানে হ্যাশটা আমাকে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে আপনার এই যে আরেকটা জিনিস 8086 এর ক্ষেত্রে আর এটার ক্ষেত্রেও কমন, যেমন মনে করেন আমরা কোনো একটা রেজিস্টার, এ রেজিস্টার, এটার মধ্যে FF হেক্স এই ভ্যালুটা রাখতে যাচ্ছি, এটা কিভাবে রাখতে পারবো বলেন তো? 8086 এর ক্ষেত্রেও পারতাম না। কেন পারতাম না? কেন স্যার? কারণ হচ্ছে ইমিডিয়েট ভ্যালু যদি লেটার দিয়ে শুরু হয় তাহলে কম্পাইলার ইরর দেয়, ঠিক আছে? তো এই ইররটা দূর করার জন্য আমাদের সামনে একটা এক্সট্রা কি দিয়ে নিতে হইতো? 0 স্যার। 0 দিয়ে নিতে হইতো, ঠিক আছে? তো এটা আবার মনে করেন না যে এটা হচ্ছে ইনভ্যালিড ইনস্ট্রাকশন, ঠিক আছে? এটা তো আপনারা ধরে নিতে পারেন যে এটা তো 12 বিট হয়ে যাচ্ছে, তাহলে 12 বিটকে কিভাবে আমরা হচ্ছে 8 বিটে রাখবো? এটা কিন্তু 12 বিট না, এটা হচ্ছে ইরর দূর করার জন্য বোঝানো হচ্ছে। ইরর দূর করানো বলতে এই যে আমার দেখেন আমার ইমিডিয়েট ভ্যালুটা একটা লেটার দিয়ে শুরু, ঠিক আছে? লেটার দিয়ে মানে শুরু ভ্যালু কি হইতে পারে? এ হইতে পারে,
বি এভাবে শুরু করে এফ পর্যন্ত হইতে পারে, তাই না? জি স্যার। স্যার এই হ্যাশটা স্যার পার্থক্যটা কি তৈরি করে স্যার? এটা হোক 8085 বা এখানে হ্যাশটা কোনো পার্থক্য করতেছে না, হ্যাশটা বোঝাচ্ছে যে ইমিডিয়েট, এটা একটা ইমিডিয়েট ভ্যালু, এটা একটা ইমিডিয়েট হেক্সাডেসিমাল ভ্যালু। এই হ্যাশ দেখে বুঝতে পারবে যে এটা একটা ইমিডিয়েট হেক্সাডেসিমাল ভ্যালু। আপনি যদি হ্যাশটা এইখানে না দেন, ঠিক আছে, হ্যাশ হচ্ছে আপনার 8086 এ না দিলেও প্রবলেম হইতো না, বাট আপনি যদি এইখানে হ্যাশটা না দেন তাহলে এই যে 23 যেটা বোঝাবে এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে, এইখানে একটা ব্যাপার স্যাপার আছে 8051 এর। কিন্তু 8086 এর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হইতো না, যে যদি আমি হ্যাশ নাও দিতাম তাও এটা কি ধরে নিত, ইমিডিয়েট ডাটা ধরে নিত। বাট 8051 এর ক্ষেত্রে আপনাকে ইমিডিয়েট ডাটা বোঝানোর জন্য হ্যাশটা মাস্ট ইউজ করতে হবে। তাহলে আমরা স্যার কি, যদি হ্যাশট্যাগের পর এরকম আমাদের লেটার থাকে and তার জন্য আমরা হ্যাশট্যাগের পর 0 নিয়ে নিব, তারপর যখন হ্যাঁ, ভ্যালুটা পাস হয়ে যাবে রেজিস্টারে তখন কি 0 সহ পাস হবে? না না, 0 বাদে পাস হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, 0 বাদে পাস হবে। যেমন মনে করেন এই যে যেটা বলতেছিলাম এখানে, যে আচ্ছা কি বলতেছিলাম, যে হচ্ছে আমাদের মুভ এ কমা, আমি বলতেছিলাম যে তখন আমরা হ্যাশ মনে করেন A2 হেক্স, এই জিনিসটাকে আমরা করতে পারবো, মানে লিখতে পারবো কিনা অ্যাসেম্বলিতে যখন আমরা ইডিওর কোডটা লিখবো, এভাবে আমরা লিখতে পারবো না। লিখলে কি হবে, যে আমার একটা ইরর দিবে, কেন দিবে, কারণ দেখেন ইমিডিয়েট ভ্যালুটা একটা লেটার দিয়ে শুরু, এই এর জায়গায় যদি 9 থাকতো, মানে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ভ্যালু থাকতো তাহলে কোনো প্রবলেম হইতো না। ঠিক আছে, যেহেতু লেটার দিয়ে শুরু সেই কারণে আমাদেরকে আগে একটা এক্সট্রা 0 দিতে হবে, এবং এই 0টা বাদে বাকি যে ভ্যালুটা আছে A2, এই A2 শুধুমাত্র এর মধ্যে স্টোর হবে। এটা বুঝেন না এমন কেউ আছেন? কথা বলেন প্লিজ। জি স্যার, বুঝছি। যেমন দেখেন এইখানে একটা ইনস্ট্রাকশন লেখা হয়েছে কি, যে মুভ R5, হ্যাশ F9H। তো এইখানে মানে 0F9 লেখা হয়েছে কেন, এই 0টা কিন্তু লেখা হয়েছে যে এই যে F দিয়ে শুরু হয়েছে সেই কারণে। সো R5 এর মধ্যে আপনি আবার এই 0টাকে নিয়ে গিয়ে স্টোর যেন করেন না। ঠিক আছে, আমরা R5 এর মধ্যে স্টোর করব হচ্ছে F9টাকে। আচ্ছা, এরপরে তাহলে দুইটা নিয়ম দেখলাম আমরা, মানে বেশ কয়েকটা নিয়ম দেখছি। স্যার জিরোটা হ্যাশের আগে দিলাম না পরে দিলাম সেটা কি কোনো ডিফারেন্স ম্যাটার, মানে ডিফারেন্স করবে? হ্যাঁ হ্যাঁ, পরে দিলে তো 0 পরে দিলে কি হয় এটা জানেন না? স্যার হ্যাশের আগে পরে বলছি স্যার। না না, হ্যাশের পরে অবশ্যই। আচ্ছা, আমার পিসিটা আসলে একটু স্লো হয়ে গেছে, এজন্য প্রবলেম হচ্ছে। আপনারা কি ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার, মাঝে সাথে ব্ল্যাক স্ক্রিন দেখা যায়। আচ্ছা, আমি আমার ব্রাউজার কয়েকটা ক্লোজ করে দিই, এটা লাগতেছে না, এটা থাকে। আচ্ছা, তো এরপরে দেখেন যেমন এই যে এটা ইলিগাল, এটা তো অলরেডি বলছি, যে হচ্ছে এইখানে দেখেন 12 বিট। ঠিক আছে, এইখানে কি 12 বিট, তো 12 বিট তো আমরা 8 বিটে রাখতে পারবো না, সো এটা একটা ইনভ্যালিড ইনস্ট্রাকশন। এরপরে দেখেন হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে কিছু অপারেশন আছে যেগুলোকে বলা হয় এএলইউ অপারেশন। ঠিক আছে, এএলইউ অপারেশন গুলো কি কি, যেমন অ্যাড, তারপর হচ্ছে সাব, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই যে আপনার এএলইউর যে এই অপারেশন গুলোর ক্ষেত্রে আমার ডেস্টিনেশনে অলওয়েজ
একটা রেজিস্টার ডিফল্ট থাকবে, সেটা হচ্ছে অ্যাকুমুলেটর। ঠিক আছে, তো এই অ্যাকুমুলেটর রেজিস্টারটা অবশ্যই আমার ডেস্টিনেশনে রাখতে হবে। তাছাড়া আমি এই অ্যাড মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই কাজগুলো করতে পারবো না এই রেজিস্টারে ছাড়া। আপনাদের মনে পড়ে কিনা আমরা বেশ 8086 এর ক্ষেত্রে অনেক সময় অ্যাকুমুলেটর ভায়া হয়ে কিছুটা কাজ করতাম। ঠিক আছে, তো রিজনটা ছিল এরকম যে এটা আসলে এভাবেই যখন বিল্ড করা হয়েছে, এভাবেই একটা মনে করেন বলতে পারেন একটা ম্যানুয়ালের মতো এভাবে আর কি বিল্ড করা হয়েছে যে আমাদের অ্যারিথমেটিক অপারেশনগুলোর ক্ষেত্রে অ্যাকুমুলেটরের হেল্প নিতে হবে। সাপোজ আমরা হচ্ছে দুইটা ভ্যালু যোগ করতে যাচ্ছি, 25 আর হচ্ছে 34। তাহলে এটার অ্যাসেম্বলি কোডটা আমরা কিভাবে লিখতে পারি? যে সবার আগে আমরা এই 25 কে অ্যাকুমুলেটরে লোড করলাম। ঠিক আছে, মুভ ইনস্ট্রাকশন মানে কি, যে হচ্ছে এই অ্যাকুমুলেটরে 25টা কপি হয়ে চলে আসবে। এরপরে দেখেন R2 একটা রেজিস্টার নিচ্ছি, সেটার মধ্যে আমরা সেকেন্ড যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে রাখতেছি। তাহলে এর মধ্যে রইল হচ্ছে 25 আর R2 এর মধ্যে রইল 34। তাহলে আমরা এখন অ্যাড করব কাকে? অ্যাকুমুলেটর এবং R2। তাহলে জিনিসটা কেমন হবে দেখেন, যে অ্যাকুমুলেটরের যে ভ্যালু ছিল সেটা কত ছিল? 25 আর R2 এর মধ্যে ছিল হচ্ছে 34। তাহলে এই দুইটার যোগফল কত? 9 আর হচ্ছে 5। তাহলে এই 9 5 কার মধ্যে স্টোর হয়ে থাকবে? ডেস্টিনেশন বা অ্যাকুমুলেটরের মধ্যে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে স্যার আমরা কি তাহলে এই যে অ্যাড R2, A এভাবে কি অ্যাডটা করতে পারতাম? আপনাদের কি মনে হয় পারতাম? না, পারবো না। কারণ কি, মাত্রই আমি বলে আসলাম যে এটা একটা ইনভ্যালিড ইনস্ট্রাকশন। কারণ কি, যে আমি অ্যাডিশন করতেছি, এটা একটা এএলইউ অপারেশন, কিন্তু আমার ডেস্টিনেশনে অ্যাকুমুলেটর রেজিস্টার নাই। ঠিক আছে, ডেস্টিনেশনে অবশ্যই যদি আপনি অ্যারিথমেটিক কোনো অপারেশন করেন তাহলে ডেস্টিনেশনে অবশ্যই আপনাকে অ্যাকুমুলেটর রেজিস্টার রাখতে হবে, না হলে এটা ইনভ্যালিড রেজিস্টার হবে, মানে সরি ইনভ্যালিড ইনস্ট্রাকশন হবে। হ্যাঁ, এটা হচ্ছে কম্পাইলার এরর দিবে আপনাকে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, তো আমরা এরপরে স্যার এতটুকু কারো কনফিউশন আছে? হ্যাঁ বলেন। স্যার এই যে এই জিনিসটা মানে কোশ্চেন আকারে কিভাবে আসতে পারে যে আমরা বুঝবো যে এটার অ্যান্সার এটাই হবে? স্যার মানে কনফিউশনে পড়ে যাইতেছে, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখনো আমরা কোশ্চিন কি ধরনের কোশ্চেন আসতে পারে ওইটাতে যাই নাই। ঠিক আছে, আমরা আপাতত মনে করেন ওই যে সি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যেমন আপনারা অপারেটর মানে সি ল্যাঙ্গুয়েজটা কিভাবে লিখতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শিখতাম না, যে সিনট্যাক্স, স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলো কিভাবে লিখতে হয়। ওই জিনিসটা আমরা এর আগের ল্যাবগুলোতে বা ক্লাসে হচ্ছে 8086 এর ক্ষেত্রে দেখছি। ঠিক আছে, মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে দেখছি, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে দেখি নাই। তো ওই জিনিসগুলোই আমরা একটু মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে দেখতেছি। তো স্লাইড কিছু চেঞ্জ আছে, সেই চেঞ্জেস গুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম। ঠিক আছে, যে আপনি যখন 8051 এর মানে মাইক্রো কন্ট্রোলারের কোড অ্যাসেম্বলি এডিটরে যখন লিখবেন, টাইপ করবেন, সেভাবে আপনার ইনস্ট্রাকশন গুলো কিভাবে লিখতে হবে, এতটুকুই আমরা এতক্ষণ ধরে দেখলাম। ঠিক আছে, যে কোনটা ভ্যালিড ইনস্ট্রাকশন, কোনটা ইনভ্যালিড ইনস্ট্রাকশন, ঠিক আছে, কোন কোন রেজিস্টার গুলো ইউজ করতে হবে। তো এইখান থেকে আসার মতো কোশ্চেন নাই, কারণ এখন আমরা কেবল প্রাইমারি স্টেজে আছি, আমরা কেবল সবকিছুর সাথে পরিচিত হচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসেন যে ল্যাবে একবার একটা কোড করেছিলেন স্যার, সেখানে লিখছিলেন যে স্যার এএল এর মধ্যে ইনপুটটা লোড হয়। স্যার এখানে আপনি বলেন যে স্যার এএলইউ এর অপারেশনগুলো করার জন্য স্যার এএলটা হচ্ছে অ্যাড সাবট্রাকশন যেটা আমরা করি সেটার মধ্যে এএল মানে অ্যাকুমুলেটর রেজিস্টারটাই রাখতে হবে, মানে না হয় এই অপারেশনগুলো করা সম্ভব না স্যার। ইনপুট লোড হওয়া আর অপারেশনগুলোর পার্থক্য মধ্যে স্যার কোনো কি মানে পার্থক্য আছে? বা দেখেন, আপনার হচ্ছে ওইগুলো হচ্ছে ইনপুট আউটপুট কিছু ব্যাপার স্যাপার ছিল। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে মুভ এইচ এর মধ্যে যদি 1 লোড করতাম, এটা বোঝাইতো যে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে চাচ্ছি। ঠিক আছে, এটা এইভাবেই 8086টা ডিজাইন করা হয়েছিল।
হ্যাঁ, জি তো এইখানে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার সাথে অ্যাকুমুলেটর রেজিস্টার এটা বলতে পারেন, ঠিক আছে, এটা ওইভাবে ডিফল্ট ভাবে বানানো। কিন্তু আমরা যেহেতু একটা অন্য আর্কিটেকচারে আসছি এবং এটা মাইক্রো প্রসেসর না, এটা একটা মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে, জি স্যার। এবং এইখানে AX নামে কোনো রেজিস্টার নাই। সেক্ষেত্রে আমার রেজিস্টার হচ্ছে কি এখন অ্যাকুমুলেটর, নাম সেম, বাট আমাদের কোডিং করার ক্ষেত্রে আমাদের এই সিম্বলগুলো ইউজ করতে হবে, না হলে এরর আসবে। এখন আপনি যে কোশ্চেনটা করছেন যে অ্যারিথমেটিক অপারেশন এবং ইনপুটের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। ইনপুট হচ্ছে একটা ইউজার ইন্টারাপশনের মাধ্যমে আপনি কোনো ইনপুট নিচ্ছেন, ঠিক আছে। আর অ্যারিথমেটিক অপারেশন কি? অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে এই যে আপনার অপারেটর গুলো, ঠিক আছে, প্লাস মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো হচ্ছে। না স্যার, এটা তো বুঝতে পারছি, বাট বিষয়টা হচ্ছে স্যার ওই যে মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার দুইটার মধ্যে মানে জানতে চাইছিলাম এটা আসলে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য, মানে দুই ডিফারেন্ট ভাবে ডিজাইন করা হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। তো আপনাদের আমি শুরুর ক্লাসে বেশ কিছু কথা বলছিলাম, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কি বলেন তো? অ্যাসেম্বলার, কম্পাইলার না? কম্পাইলার। হ্যাঁ, কম্পাইলার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কে? অ্যাসেম্বলার, ঠিক আছে। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলার হচ্ছে আপনার এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো আমরা এই অ্যাসেম্বলার নিয়ে কাজ করতেছি এখন, নট কম্পাইলার, ঠিক আছে। তো এই অ্যাসেম্বলারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে দেখেন, যে যখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে 8051 এর ক্ষেত্রে, স্পেশালি যখন আমরা 8051 এর ক্ষেত্রে কোড করব, তখন একটা ডেমো স্ট্রাকচার কোড এখানে দেওয়া আছে। যেমন শুরুতে আমাদের অরিজিন 0 হেক্স এই কথাটা লিখতে হবে, ঠিক আছে। এই অরিজিন মানে ORG বলতে অরিজিন বোঝাচ্ছে, মানে আপনার কোডটা আসলে কোথা থেকে শুরু হবে, ঠিক আছে। তো আপনি এরপরে যে জিনিসটা লিখতেছেন 0 হেক্স, এটা হচ্ছে আর কি লোকেশন, যে আপনার এই যে লোকেশন, র্যামের এই লোকেশন থেকেই এই কোডগুলো আপনার স্টোর করে এক্সিকিউট করা শুরু করবে, ঠিক আছে। তো আপনি যে অলওয়েজ 0 থেকেই শুরু করতে হবে এই রকম কোনো বিষয় না, আপনি চাইলে এই লোকেশনটা চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। এইখানে আপনি যে কোনো লোকেশন দিতে পারেন। এরপরের লাইনটা আসেন, যে তাহলে আমাদের কোডটা শুরু হচ্ছে 0 থেকে, মানে র্যামের 0তম লোকেশন থেকে। এরপরের ইনস্ট্রাকশন কি বোঝাচ্ছে, যে R5 নামে যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারের মধ্যে 25 লোড করলাম, এরপরে R7 এর মধ্যে 34 লোড করলাম, এবং অ্যাকুমুলেটরের মধ্যে কি পাঠাই দিলাম 0। এরপরে কি করলাম, এর সাথে R5 যোগ করলাম, তাহলে R5 এ ছিল 25 আর এর মধ্যে 0, তাহলে অ্যাড করলাম A, R5, তাহলে 0 প্লাস 25 এটা যোগ হয়ে রেজাল্টটা কার মধ্যে থাকবে? অ্যাকুমুলেটরের মধ্যে। তার মানে অ্যাকুমুলেটরের মধ্যে এখন কত আছে? 25। এরপরে দেখেন যে আবার আরেকটা অ্যাডিশন অপারেশন করতেছেন A, R7, তো এর মধ্যে এখন আছে 25 প্লাস R7 এর মধ্যে 34, তাই না? জি স্যার। তাহলে এটা কত হবে আপনার? 59, ঠিক আছে। এই 59 আবার কার মধ্যে স্টোর হবে? এর মধ্যে। এরপরে দেখেন আরেকটা 3 নাম্বার এডিশন করতেছি, 3 নাম্বার এডিশনে গিয়ে এর সাথে আবার কত যোগ করতেছি? 12। তার মানে এর মধ্যে এখন কারেন্ট আপডেটেড ভ্যালু হচ্ছে 59, এবং এটার সাথে 12 যোগ করলে কত আসে দেখেন? 11। 2 আর 9 করলে 11, 11 হচ্ছে আমরা কি দিয়ে লিখি? B। এরপরে হচ্ছে 5 আর 1 এর 6, তার মানে এই যে 6B হেক্স এই ভ্যালুটা ফাইনালি অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর হবে। এই অরিজিন থেকে শুরু করে এই অ্যাড পর্যন্ত বুঝেন নাই এমন কেউ আছেন কিনা বলেন? স্যার এর মধ্যে 0 কেন মুভ করা হলো? এই যে কোডটা, হ্যাঁ, এই যে মুভ, এই যে পরের থেকে যে কোডগুলো লিখতেছেন, এই কোডগুলো কোথায় স্টোর হবে? কোথায় এক জায়গায় স্টোর করতে হবে না, লোড করতে হবে না আপনার র্যামে? এই কোডটা যখন লিখতেছেন তখন থাকবে কোথায়?
রোমে থাকবে না? তাহলে যখন এক্সিকিউট করতে যাবেন তখন তাকে কার মধ্যে লোড করতে হবে? র্যামে নিয়ে আসতে হবে। তো র্যামের কোথায় আপনি এই কোডটা লোড করবেন সেই লোকেশনটা এখানে বলে দেওয়া হয়েছে, যে 0তম লোকেশন থেকে আপনি আপনার এই ইনস্ট্রাকশন গুলো লোড করে এক্সিকিউট করবেন। এটা আমরা আর একটু ডিটেইলস দেখব, ঠিক আছে? আপাতত বলেন যে এর পরের ইনস্ট্রাকশন গুলো কোনোটাতে কনফিউশন আছে কিনা। স্যার বলেন। স্যার ইমিডিয়েট ভ্যালুগুলো স্যার ডিরেক্টলি হচ্ছে ফার্স্ট টাইম মুভ করলেন, মানে এর মধ্যে অ্যাসাইন করলেন, তারপর অ্যাড করলেন, তারপর আবার ইমিডিয়েট ভ্যালু 59 এর পর 12 যোগ করলেন। এখন পর্যন্ত ঠিক ছিল, ইমিডিয়েট ভ্যালুই লিখলেন, বা লাস্টে স্যার আপনি হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু লিখে ফেলবেন। কারণ কি স্যার এটা এই ইমিডিয়েট ভ্যালু যদি 71 রাখতাম হতো না? হ্যাঁ, এটা তো এমনি টেমপ্লেট কোড দেওয়া হয়েছে, আপনি এখানে যা খুশি তাই যোগ করেন, আপনি যেভাবে যোগ করবেন সেভাবে কাজ হবে। এখানে 12 দিয়ে আছে জন্য আমি 12 দিয়ে বোঝাইলাম। তো আপনি যদি #71 দেন সমস্যা নাই, #71 এসে এর সাথে যোগ হবে। তাহলে এর আমাদের লাস্টের ভ্যালু কত ছিল? 59 ছিল না? লাস্ট পর্যন্ত কত ছিল? তাহলে 59 এর সাথে 72 যোগ হবে। স্যার এখানে যেহেতু আমাদের মানে হেক্সাডেসিমাল ভ্যালু পাস করতেছি, তো আমাদের এখানে কি ডেসিমালে রাখলে কোনো সমস্যা হচ্ছে নাকি আমরা মানে যে কোনো ভাবে রাখতে পারবো? মানে আপনি তো হচ্ছে নরমালি বিগিনার লেভেলে হচ্ছে আমরা ডেসিমালে লিখি না কোড। আপনারা, আমি শুরু থেকেই বলছি, 8086 এর ক্ষেত্রে আমরা দেখতেন যে হেক্সাতে সবকিছু করতাম, যে ভ্যালুই লিখতাম সেগুলো আমরা হেক্সাতে লিখতাম, ঠিক আছে? হেক্সাতে লিখলে হয় কি, যে ওই যে মেশিন যে ল্যাঙ্গুয়েজটা, মানে বাইনারি যে হিসাবটা, ওই হিসাবটা একটু ইজি হয়ে যায় আমাদের জন্য। তো নরমালি আসলে সবগুলো রেজিস্টারই এই হেক্স ভ্যালু নিয়েই কাজ করে, ঠিক আছে? তো আপনি যদি এইখানে ডেসিমাল লিখেন সেটা দেখতে হবে, এটা আমি আসলে এখন বলতে পারতেছি না। আমার যতদূর মনে হয় যে এখানে যদি আপনি ডেসিমাল ভ্যালু দেন, ঠিক আছে, ডেসিমাল ভ্যালু দিলে লাস্টে কি লিখতে হবে? আপনার ডি লিখতে হবে, তাই না? এটা তো বলছিলাম, মনে আছে যে লাস্টে হচ্ছে ডি লিখতে হবে। তো যখন ডি লিখবেন তখন এইটাকে সে হেক্সাতে কনভার্ট করে তারপরে কার মধ্যে রাখবে? অ্যাকুমুলেটরে রাখবে বা যোগ করবে। আসল কথা, আপনি যে ফরম্যাটে এখানে কোডে লেখেন না কেন, সেটা ফাইনালি কনভার্ট হবে হেক্সাতে, রেজিস্টারের মধ্যে স্টোর হবে হেক্সাতে। বুঝা গেছে? জি স্যার। মানে ইমিডিয়েট ভ্যালু এখানে আপনি ডেসিমালও লিখতে পারেন, অথবা মনে করেন এখানে বাইনারি যদি লিখেন, মনে করেন 1010 এইভাবে যদি লিখেন, তাহলে এটা আগে হেক্সাতে কনভার্ট হবে, সরি এটা বি হবে, তাহলে এটা হেক্সাতে কনভার্ট হয়ে তারপরে এর মধ্যে গিয়ে যোগ হয়ে এর মধ্যে স্টোর হয়ে থাকবে। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন, এখন এটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এখানে একটা লেভেল ইউজ করা হয়েছে এবং একটা জাম্প দেওয়া হয়েছে, এবং জাম্পটা আবার এই লেভেলেই। তার মানে ঘুরে ফিরে সে কোথায় জাম্প করবে? এই লেভেলেই। তার মানে এটা একটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে গেছে, তাই না? দেখেন, ও এই লাইন থেকে জাম্প করে আবার এই লাইনে আসতেছে, তাই না? তাহলে এটা একটা ইনফাইনাইট লুপের মধ্যে চলে গেছে না? মানে আমাদের কোড হচ্ছে হল্ট হবে না আর কি। হ্যাঁ, মানে ইন্ডের দিকে যাচ্ছেই না, ঠিক আছে? তো এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে এস এর একটা কারসাজি আছে এখানে, ঠিক আছে? জাম্প মানে তো হচ্ছে ওই যে লুপের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, জাম্প করা। আর এস বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে শর্ট জাম্প, ঠিক আছে? তো শর্ট জাম্প বলতে কি বোঝায়? যে এ হাইস্ট -122 থেকে আপনার +127 এতটুকু লেন্থের মধ্যে সে হচ্ছে জাম্প করতে পারবে। আর যদি সহজ ভাষায় বলেন তাহলে সে 2 বাইটস ডিস্টেন্সে শুধুমাত্র জাম্প করতে পারবে। তো এটা আপাতত শুধু জেনে রাখেন, আমি এর সামনেই এটা আর একটু ডিটেলস ভেঙে বুঝাই দিচ্ছি। তাহলে শর্ট জাম্প কি করবে? সে হচ্ছে 2 বাইট ডিস্টেন্সে জাম্প করতে পারে, এর বেশি সে জাম্প করতে পারে না। আচ্ছা, তো এগুলো আমরা এই কথাগুলো এই যে এখানে বর্ণনা করা আছে। তো আমরা জাম্পটা দেখব, তার আগে হচ্ছে আমরা ওই যে অ্যাসেম্বলারের একটা স্নিপেটটা দেখে নেই। সেটা হচ্ছে যেমন, যে মনে করেন একটা এডিটরে যখন আপনি কোডটা লিখবেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, সেটার এক্সটেনশন হবে হচ্ছে
.asm মানে হচ্ছে অ্যাসেম্বলি। তো এই অ্যাসেম্বলার প্রোগ্রাম কি করবে, সেটাকে এই .asm থেকে দুইটা ফাইল জেনারেট করবে, একটা হচ্ছে .list আর একটা হচ্ছে .object। তো .listটা হচ্ছে, এটা হচ্ছে হিউম্যান রিডেবল ফাইল, আর .object যেটা, এটা হচ্ছে মেশিন রিডেবল ফাইল। ঠিক আছে, তো .list যে ফাইলটা, এই ফাইলটা আসলে ডিবাগিং এর ক্ষেত্রে প্রোগ্রামাররা ইউজ করে থাকে, কারণ প্রোগ্রামাররা মেশিন রিডেবল মানে যেটা হচ্ছে শুধুমাত্র বাইনারি, সেটা তো পড়ে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, সেই কারণে দুইটা ফাইল এখানে জেনারেট হয়, একটা হচ্ছে হিউম্যান রিডেবল ফাইল যেটা বলতেছি .list, আর মেশিন রিডেবল সেটা হচ্ছে .object। এখন এই যে .object যে ফাইলটা জেনারেট হলো, এই .object ফাইলটা যাবে হচ্ছে একটা লিঙ্কার প্রোগ্রামে, যে হচ্ছে আদার নেসেসারি যদি কোনো ফাইলসের দরকার হয় এই কোডের সাথে লিংক করার, তাহলে সে লিংক করবে। লিংক করার পরে সে আরেকটা ফাইল জেনারেট করবে, সেটা হচ্ছে .abs। এই .abs মানে হচ্ছে অ্যাবসোলুট ফাইল। তো এইখানে যখন .object ফাইল পাইছিলাম আমরা, তখন যে অ্যাড্রেসগুলো পাইছিলাম সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, আর যখন আমরা এই যে অ্যাবসোলুট ফাইলটা পাইছি, এইখানে সবকিছুই ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, এখানে লজিক্যাল ব্যাপার স্যাপার কোনো কিছু নাই। এবং ফাইনালি আমরা আরেকটা প্রোগ্রাম ইউজ করি, সেটা হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট টু হেক্সা প্রোগ্রাম। এই অবজেক্ট টু হেক্সা প্রোগ্রাম কি করে, আমরা এই যে .abs যে ফাইলটা পাইছি, এই ফাইলটাকে .hex নামে ফাইলে কনভার্ট করে। মানে হচ্ছে এর মধ্যে যে ফাইলগুলো থাকে, মানে আপনার যে বাইনারি ফাইল, এই যে .abs এর মধ্যে 10 ছাড়া কিছু থাকে না, শুধুমাত্র 10 এইসবই থাকে। তো সেইটাকে আমরা কি করি, হেক্সা ফাইলে কনভার্ট করি। সেই কনভার্ট করার জন্য হেল্প করে আমাদের যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে অবজেক্ট টু হেক্সা প্রোগ্রাম। এটা কারো প্রবলেম আছে বুঝতে? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। স্যার এটা আরেকবার একটু ওভারভিউ করা যায় তো? হ্যাঁ, দেখেন আমরা যখন ওই যে সি ফাইলটা লিখি না, আমরা যখন সি ফাইল লিখি কোথায়, কোড এডিটরে, মানে কোন একটা এডিটরে লিখি, সেটার এক্সটেনশন থাকে .c, তাই না? সেটার এক্সটেনশন থাকে .c। সেই .c কে কম্পাইল করে কি ফাইল বানায়, .object ফাইল বানায় না? তারপরে লিঙ্কারের মাধ্যমে এটা হচ্ছে কিসে কনভার্ট হয়, .exe ফাইলে কনভার্ট হয়। সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কম্পাইলেশনের যে স্টেপ ছিল, সেই স্টেপগুলোর মধ্যেই আমরা এই জিনিসগুলো দেখছি। ঠিক সেম ভাবে আমরা যদি অ্যাসেম্বলিতে চিন্তা করি, তাহলে অ্যাসেম্বলিতে যখন আমরা একটা কোডটা লিখি কোনো এডিটরে, সেটা থাকে .acm ফরম্যাটে বা এক্সটেনশনে। সেই ফাইলটাকে অ্যাসেম্বলার প্রোগ্রাম কি করে, দুইটা ফাইল জেনারেট করে। যখন অ্যাসেম্বলার মানে রান করবেন এই ফাইলটা, তখন সে দুইটা ফাইল জেনারেট করবে, .list আর একটা হচ্ছে .object। তো .list যে ফাইলটা, সেই ফাইলটা আসলে আপনি অ্যাজ এ হিউম্যান আপনি সেই ফাইলটা আমরা নিচেই ওই ফাইলটা দেখবো, এই .list ফাইলটা। ওইটা দেখে আপনি বুঝবেন যে আপনি যে প্রোগ্রামটা করছেন সেই প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, সেটা আপনি ডিবাগ করে দেখতে পারবেন এই লিস্ট ফাইলের মধ্যে। আর .object ফাইলটা, এটা হচ্ছে মেশিনের জন্য, এই ফাইলটা শুধুমাত্র মেশিন বুঝতে পারবে। এটা হচ্ছে আপনি অ্যাজ এ হিউম্যান আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এরপরে যে স্টেপটা, সেটা হচ্ছে লিঙ্কার স্টেপ। এই লিঙ্কার স্টেপে গিয়ে আমার যদি এই .object আমি যে কোডটা লিখছি, এই কোডের সাথে যদি আমার আদার রিলেটিভস কোনো ফাইলের দরকার হয়, তাহলে সেটা লিঙ্ক করবে। লিঙ্ক করে সে একটা অ্যাবসোলুট ফাইল জেনারেট করবে, এবং এই অ্যাবসোলুট ফাইলটাও আমার বাইনারিতে থাকে, যেটাকে আমার হেক্সাতে কনভার্ট করার জন্য একটা প্রোগ্রাম দরকার হয়। সেই প্রোগ্রামের নাম হচ্ছে অবজেক্ট টু হেক্স প্রোগ্রাম। ঠিক আছে, মানে ফাইনালি আমরা যে ফাইলটা পাই সেটা হচ্ছে এই যে .hex। .acm এ আমরা লিখি এবং রান করার পরে আমরা যে ফাইলটা পাই সেটা হচ্ছে .hex। বুঝতে পারছেন? স্যার ফাইলে .hex এ কেন কনভার্ট হলো স্যার? মেশিন তো স্যার ইউজুয়ালি বাইনারি কোড বোঝে, আমরা যতটুকু জানি স্যার। হ্যাঁ, মেশিন বাইনারিতে বুঝে, ঠিক আছে, বাট যখন এই .hex এ কেন কনভার্ট করলাম, .hex এ কেন কনভার্ট করলো সে হচ্ছে এই .hex ফরম্যাটে সবকিছু রেখে দেয়। ঠিক আছে, মনে করেন ওই যে মনে আছে যখন আমরা এই যে মুভ
8086 এর ক্ষেত্রে মুভ আপনার হচ্ছে এরকম কিছু একটা লিখছিলাম, মুভ এক্স কমা সামথিং বিএক্স, ঠিক আছে। তখন এই যে মুভ এক্স কে আমরা কত লিখছিলাম মনে আছে আপনাদের? B8 একটা হেক্সাডেসিমাল ভ্যালু লিখছিলাম। ইংরেজিতে এই যে মুভ এক্স কে করসপন্ডিং ভ্যালু হচ্ছে B8। জি স্যার। তার মানে হচ্ছে মেশিনের যখন দরকার হয় তখন এই হেক্সা থেকে আবার সে কি করে রিভার্স করে মেশিনে নিয়ে যায়, সেটা প্রবলেম নাই। বাট সে অলওয়েজ কি কোন ফরম্যাটে রাখে? একসাথে রাখে হচ্ছে হেক্সা ফরম্যাটে, মানে মেমোরিতে সে রাখে হেক্সা ফরম্যাটে, ঠিক আছে। বিভিন্ন রেজিস্টারের মধ্যে সে হেক্সা ফরম্যাটে রাখে। বাট সে যখন এক্সিকিউট করে বা তার যখন ওই ফাইলটা বোঝার দরকার হয়, আন্ডারস্ট্যান্ডিং করার দরকার হয়, তখন সে বাইনারিতে কনভার্ট করে নেয়। জি স্যার, বুঝতে পারছি। এখন আসেন আমরা ওই যে লিস্ট ফাইলটা, যেটা হিউম্যান রিডেবল ফাইল, সেই ফাইলটা এখানে দেখি। আমরা এই যে এখানে যে কোডটা লিখছিলাম না, মনে করেন এই কোডটা আমরা হচ্ছে ডট একটা এডিটরে লিখছি, লিখার পরে সেটা অবশ্যই কোন এক্সটেনশনে থাকবে, ডট এএসএম, এবং সেই কোডটা আমরা রান দিছি। কোডটা রান দেওয়ার পরে আমার সেই করসপন্ডিং একটা হিউম্যান রিডেবল ফাইল জেনারেট হয়েছে, সেটা হচ্ছে লিস্ট ফাইল। তো এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের ওই কোডটা আসলে কি বোঝাচ্ছিল। দেখেন যে আমার কোডটা শুরু হবে, আমি বলছি যে মেমোরি অ্যাড্রেসের 00 লোকেশন থেকে। তো এই যে অ্যাড্রেস গুলো, এগুলো হচ্ছে মেমোরি লোকেশন, র্যামের হচ্ছে যে লোকেশন, সেই লোকেশন গুলো। তো দেখেন আমার কোডটা এই যে যখন আমরা লিখছি যে অরিজিন 00 অরিজিন 0 হেক্স, এরপরে আমরা কি লিখছি? মুভ R5 #25 হেক্স। তো এই যে ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটা স্টোর হয়েছে কোথায় দেখেন তো, কোন লোকেশনে? স্যার 00 লোকেশন, যেহেতু আমরা 00 থেকে স্টার্ট করছি। এক্স্যাক্টলি, তখন আমি এটাই বোঝাচ্ছিলাম। তো আপনি যদি এইখানে অরিজিনটা চেঞ্জ করে দেন, মনে করেন অরিজিন যদি আপনি 12 দেন, ঠিক আছে, তাহলে সে 0012 লোকেশন থেকে কি করবে? এই কোডটা, হ্যাঁ 12 তো হবে না এখানে, মানে 12 বলতে বোঝাচ্ছি, মানে আমি 12তম লোকেশন বোঝাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে আপনি কি লিখতে পারেন এখানে? সি, ঠিক আছে। যেখান থেকে স্টার্ট করি সেখানেই স্টোর হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ফার্স্ট ওইটার অরিজিনের পরে যে কোডটা লিখবেন সেটা স্টোর হবে কোথায়? সেই আপনার সেই তততম লোকেশন থেকে, যেখান থেকে আপনি শুরু করবেন। যদি আপনি অরিজিন সি হেক্স দিয়ে শুরু করেন, তাহলে এর পরের যে ইনস্ট্রাকশনটা সেটা স্টোর হবে দেখেন এই যে মেমোরির 00 সি তম লোকেশন থেকে। বাট যেহেতু আমরা স্টার্ট করছি মেমোরির 00 লোকেশন থেকে, সেই কারণে আমার যে ইনস্ট্রাকশনটা আছে সেটা স্টোর হচ্ছে 00 লোকেশন থেকে। এখন এর পরের যে কলামটা, এটা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা আমরা কিসে লিখছি? ইংরেজিতে লিখছি না? ইংরেজিতে লিখছি। তো এটার হেক্সাডেসিমাল ফরম্যাট হচ্ছে এইটা, করসপন্ডিং। তো এটা কিভাবে হচ্ছে দেখেন, নরমালি হচ্ছে এই যে মুভ, আমরা শুধু একটা দেখব এবং বাকিগুলো আমরা ফ্যাক্টরির সাথে বিক্রিয়া করে। এখন কিন্তু মোল বলছে, তাহলে 35 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এই একটু মিউট করেন। এই যে এইখানে দেখো কার্বন কোনো তাহলে আমরা বলতে পারি না 44। প্লিজ একটু মিউট করে রাখেন প্লিজ। সিয়ার ওনাকে একটু বলেন মিউট করে রাখতে। কেমিস্ট্রি ক্লাস শুরু হইলো স্যার। আচ্ছা দেখেন, বাদ দেন, সমস্যা নাই। আপনার হচ্ছে এই যে আমাদের যে এইটা, মানে যে এই ইনস্ট্রাকশন বোঝাচ্ছে সেটা কিভাবে বুঝবো? দেখেন এই যে লাস্টের যে 25টা হচ্ছে আমার এই সেকেন্ড অপারেন্টটা, ঠিক আছে। আর 7D যে ভ্যালুটা, এই 7D ভ্যালু মানে হচ্ছে বোঝায় মুভ R5। তো এটা কিভাবে 7D মানে যে মুভ R5, তো আপনাদের মনে পড়ে কিনা যখন আমরা 8086 এর ক্ষেত্রে লিখছিলাম তখন মুভের অপকোড ছিল এইটা,
তারপরে বাকি তিনটা আমরা এই যে আর দিয়ে লিখছিলাম, মনে আছে? যারা ল্যাব করছেন প্রথম ল্যাবটা, তাদের এটা জানার কথা। হ্যালো, কথা বলেন। স্যার আমরা ল্যাব স্যার প্রথম ল্যাব করিনি। অলমোস্ট সবাই করেনি স্যার, কয়েকজন হয়তো করছে। প্রথম ল্যাব বলতে একদম হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরের যে ফার্স্ট কোডটা আমরা লিখছিলাম। জি স্যার, করছি স্যার। হ্যাঁ, তো কিন্তু আপনার যখন আমরা 8051 এর ক্ষেত্রে আসব, তখন মুভের যে অপকোডটা হবে, মুভের অপকোড হবে এরকম 0 দিয়ে 3টা 1, এরপরে হচ্ছে আপনার এরপরে আসবে হচ্ছে আরেকটা 1 এবং 3টা আর। ঠিক আছে, তো দেখেন আমরা যদি 4 বিট করে নেই, 4 বিট করে নিলে এই প্রথম 4 বিট হচ্ছে কত হয়? 7। ঠিক আছে, এই যে প্রথম যে 5টা বিট, এই 5টা বিট হচ্ছে ফিক্সড মুভের জন্য। ঠিক আছে, এই 5টা বিট হচ্ছে মুভের জন্য ফিক্সড। আর বাকি যে 3টা বিট আছে আর আর আর, এটা কিভাবে আসতেছে? মনে করেন আর0 এর জন্য এই ভ্যালুটা কি হবে আমার? 0 0 0। আর যদি আর7 হয় তাহলে এখানে কি আসবে? 1 1 1। এটা বুঝতেছেন? স্যার R7 হলো 1 কেন আসে স্যার? আর যদি 0 আসে, R7 হলো 7 7 আসার কথা না স্যার? বাইনারি, 7 এর বাইনারি কত? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর0 থেকে টোটাল আর7, এই 8টা আমাদের রেজিস্টার আছে না, সেই রেজিস্টারগুলোর ক্ষেত্রে বলতেছি। ঠিক আছে, তো আমাদের দেখেন এইখানে আমরা কোন রেজিস্টার ইউজ করতেছি? মুভের পরে কোন রেজিস্টার? স্যার R5। তাহলে এই যে বাকি যে 3টা আর, এই 3টা আর এর জায়গায় আমরা কত দিব? 5 এর বাইনারি 101 স্যার। 101। তাহলে দেখেন এখন 4টা নিয়ে হেক্স করেন, তাহলে প্রথম 4টার জন্য তো 7 পাইছি হেক্স ভ্যালু। এখন পরের 4টা কত আসে দেখেন, এটা 13 না? 8 4 12 আর 1 13, তাহলে 13 হেক্সা কত? ডি 7D। তাহলে দেখেন এই যে আমরা সেই 7D পাইছি। ঠিক আছে, তার মানে মুভ R5, #25 মানে হচ্ছে 7D25। তো আমরা যখন মাইক্রোপ্রসেসরের যে বেরির বইয়ের হচ্ছে চ্যাপ্টার 3 দেখবো, দেখেন চ্যাপ্টার 3 বলতেছি, চ্যাপ্টার 4 দেখবো। এইখানে হচ্ছে যে মেশিন থেকে অ্যাসেম্বলি থেকে মেশিন কিভাবে হচ্ছে কোডটাকে কনভার্ট করা যায়, এটা আমরা তখন দেখব। বাট জিনিসটা যখন আমরা জিনিসটা সেম বাট কিছু ডিফারেন্স আছে, অপকোড মানে ভ্যালুগুলো ডিফারেন্স আছে, মানে ওয়েটা সেম বাট ভ্যালুগুলো ডিফারেন্স। এখন দেখেন তাহলে আমাদের এই যে মেমোরি লোকেশনগুলো, এই মেমোরি লোকেশনগুলো আমাদের বুঝতে হবে। এই মেমোরি লোকেশন বোঝার জন্য আমাদের এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রম স্পেস। এই জিনিসটা বোঝা যে 8051 এর রম স্পেসটা কেমন হয়। তো এইখানে দেখেন আমরা যে কোডটা লিখলাম, সেই কোডটা তো আমার রমে স্টোর হবে, তাই না? এই অ্যাড্রেসগুলো তো হচ্ছে রমেরই অ্যাড্রেস। ঠিক আছে, এই অ্যাড্রেসগুলো তো রমের অ্যাড্রেস। যখন আমরা এক্সিকিউট করব তখন সেটা র্যামে গিয়ে এক্সিকিউট হবে। ঠিক আছে, বাট এখন তো সেই রমেই স্টোর হবে, তাই না? তো রমে স্টোরটা কিভাবে হচ্ছে দেখেন, যে রমের 00 লোকেশনে তো ওই যে আমার এই ইনস্ট্রাকশনটা, এখন এই ইনস্ট্রাকশনটার সাইজ কত? এই ইনস্ট্রাকশনটার সাইজ বুঝতে পারবেন হচ্ছে এর হেক্স ভ্যালু দেখে। দেখেন হেক্স ভ্যালু এখানে কত বিট বলেন তো? স্যার 16 বিট। 16 বিট। তাহলে 16 বিট মানে হচ্ছে কত বাইট? 2 বাইট স্যার। 2 বাইট। তার মানে আমরা যদি মাঝখান থেকে ডিভিশন করি, তাহলে ডান সাইডে 2টা নিয়ে 1 বাইট আর বাম সাইডে 2টা নিয়ে 1 বাইট। তাহলে দেখেন টোটাল 2 বাইট আমার কি লাগবে? মেমোরি অ্যাড্রেস লোকেশন লাগবে। ঠিক আছে, কারণ একটা রোমের লোকেশনে আমি 8 বাইট করে রাখতে পারবো, 8 বিট করে রাখতে পারবো, সরি 8 বিট মানে হচ্ছে 1 বাইট, তাই না?
যে মনে করেন 00 যে লোকেশন আছে এইখানে আমি 1 বাইট রাখবো, এর পরের যে লোকেশন আছে 001 এই 1 লোকেশনে আমি পরের বাইটটা রাখবো। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা লোকেশনে আমি হাইস্ট 1 বাইট করে রাখতে পারতেছি। তাহলে দেখেন আমার এই যে প্রথম যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন স্টোর করার জন্য কত বাইট জায়গা লাগতেছে? 2 বাইট। 2 বাইট। তাহলে আমার পরের ইনস্ট্রাকশনটা স্টোর হবে কোথায় থেকে? এই যে 002 থেকে। তারপরের ইনস্ট্রাকশন হবে 4 থেকে, তারপরেরটা হবে হচ্ছে 6 থেকে। ঠিক আছে, এইখানে একটা ব্যাপার আছে, এটা আমরা পরে দেখতেছি। তো এখন দেখেন আমরা এই যে এখন একদমই পুরা ভেঙে লিখতেছি। ঠিক আছে, এই যে রোমের কন্টেন্টে কি হলো দেখেন, এই যে 00 লোকেশনে আমরা এই যে আপার যে 7D ছিল, সেই 7D কে আমরা 00 লোকেশনে রাখতেছি। এরপরে লোয়ার যে আমার 1 বাইট ছিল 25, সেটাকে কোথায় রাখতেছি? 01 লোকেশনে। এরপরে দেখেন 2 লোকেশনে যাচ্ছে কি 7F, মানে সেকেন্ড ইনস্ট্রাকশনের এই যে আপার যে 8 বিট, সে 8 বিট যাচ্ছে। এরপরে 3-4 স্টোর হচ্ছে। এভাবে স্টোর হইতে হইতে দেখেন আমাদের লাস্টে যে এই যে এই কোডটুকু লিখছিলাম, হিয়ার এজ জাম্প হিয়ার, ঠিক আছে, শর্ট জাম্প, এটাকে বলতেছি শর্ট জাম্প, হিয়ার শর্ট জাম্প হিয়ার, তার মানে এটা একটা ইনফিনিটিভ লুপ ছিল। এই যে লুপটা, এই লুপের হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 80FE। ঠিক আছে, তো এই 80FE বলতে আসলে কি বোঝাচ্ছে? তো দেখেন 80 আসলে এই যে জাম্পের হচ্ছে অপকোড হচ্ছে 80, হ্যাঁ। আর আমরা যেহেতু শর্ট জাম্প ইউজ করতেছি এই কারণে পরে আসছে কি FE। তো FE আসলে টুয়াইস কমপ্লিমেন্ট আকারে আছে। টুয়াইস কমপ্লিমেন্ট আকারে কিভাবে আছে? আসলে এটা হচ্ছে আমরা যদি এটাকে বলি যে এটা ডেসিমালে কত, এই FE আসলে ডেসিমালে হচ্ছে -2। ঠিক আছে, FE ডেসিমালে -2 কিভাবে হয়? যে F এর বাইনারি হচ্ছে 1 1 1 1 আর এর বাইনারি হচ্ছে 1 1 1 0, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করেন, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত আসে? 0 0 0 0 0 0 0 1, এবং ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে তো আমরা টুয়াইস কমপ্লিমেন্ট পাবো। তাহলে 1 1 0 পরের 1 এর সাথে গিয়ে কত হবে? 1, আর বাকি সব হচ্ছে 0। তাহলে আমরা যে ম্যাগনিটিউডটা পাচ্ছি কত? +2, বাট আমার সাইন বিটটা কত এখানে? সাইন বিটটা 1, মাইনাস, তার মানে এটা হচ্ছে আসলে -2। ঠিক আছে, এইগুলো হচ্ছে সেই আগেকার অনেক পড়া, তো এখানে আমি অত ডিটেইলস যাচ্ছি না। তো আসল কথা হচ্ছে এইখানে -2, FE মানে যে -2 বোঝাচ্ছে, এটা বলার একটা কারণ, এত ভেঙে বলার একটাই কারণ, সেটা হচ্ছে এটা যে ইনফাইনাইট লুপে কিভাবে কাজ করতেছে আপনাদের সেটা জিনিসটা আমি বুঝাচ্ছি। যে মনে করেন যে এই যে প্রোগ্রাম কাউন্টার মনে আছে, যে রেজিস্টারের কথা বললাম, পিসি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। এই প্রোগ্রাম কাউন্টার কি করে? প্রোগ্রাম কাউন্টার হচ্ছে অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকে। ঠিক আছে, মনে করেন আপনি যে লাইনটা এক্সিকিউট করবেন, ঠিক আছে, যে লাইনটা মানে নেক্সট যে লাইনটা এক্সিকিউট করবেন সেই লাইনে সে কি করে থাকবে? পয়েন্ট করে থাকবে। তো মনে করেন প্রোগ্রাম কাউন্টার এই যে 001তম লোকেশনে পয়েন্ট করে আছে, প্রোগ্রাম কাউন্টার এখন এইখানে পয়েন্ট করে আছে। এইখানে পয়েন্ট করে আছে মানে কি? সে এখন কোন লাইনটা এক্সিকিউট করতেছে বলেন তো? আমাদের সিপিইউ কোন লাইনটা এক্সিকিউট করতেছে? স্যার যেই লাইনে প্রোগ্রাম কাউন্টার আছে ওইটাই তো করবে। না, প্রোগ্রাম কাউন্টার আমি বলছি, প্রোগ্রাম কাউন্টার হচ্ছে পরবর্তী যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, নেক্সট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেইটার মেমরি লোকেশনে পয়েন্ট করে থাকে। তাহলে প্রোগ্রাম কাউন্টার যদি 001তম লোকেশনে পয়েন্ট করে থাকে তাহলে এক্সিকিউট হচ্ছে কোন লাইনটা? এখন এর আগেরটা স্যার 000তে যে কোডটা ছিল সেই কোডটা এক্সিকিউট হচ্ছে। তাহলে এখন বলেন এই যে 80তে যখন আসবে, ঠিক আছে, 80 শেষ করে যখন FE তে আসবে,
এফি তে যখন আমি এক্সিকিউট করব তখন সে কোথায় পয়েন্ট করে থাকবে? 00A 00C তে। আমার প্রোগ্রাম কাউন্টার থাকবে কোথায়? 00C তে। জি স্যার। 00C তে। তাহলে এফির ভ্যালু কত ছিল? এফি মানে কত ছিল মনে আছে? -2। -2। এই এফি এক্সিকিউট হওয়া মানে হচ্ছে এখন প্রোগ্রাম কাউন্টার যেখানে পয়েন্ট করে আছে, মনে করেন এই যে বি লাইনটা এক্সিকিউট করতেছে 00B, মানে এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা, যে ইনস্ট্রাকশনটা আছে সেটা এক্সিকিউট করতেছে, কিন্তু প্রোগ্রাম কাউন্টার পয়েন্ট করে আছে পিসিতে, মানে হচ্ছে 000C এই অ্যাড্রেসে পয়েন্ট করে আছে। তাহলে বি অ্যাড্রেসের ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হচ্ছে সেটা হচ্ছে -2। তার মানে কি করবে? আমার প্রোগ্রাম কাউন্টার থেকে কত বাদ দিবে? সে -2 বাদ দিবে। ঠিক আছে, -2 বাদ দিয়ে যে লাইনটা থাকবে সেই লাইনটা এক্সিকিউট করতে শুরু করবে। তাহলে দেখেন যে আমাদের এই যে শর্টেস্ট জাম্প, এজ জাম্পের হচ্ছে আমার হেক্সা ভ্যালু ছিল 80। এরপরে বলছি যে সেই ভ্যালুটা হচ্ছে FE, ঠিক আছে, যে সে কতটুকু জাম্প করতে পারবে, 2 বাইট। ঠিক আছে, তার মানে দেখেন যে আমার এই বি লাইনটা, মানে বি অ্যাড্রেসের কোডটা এক্সিকিউট করার পরে তার এক্সিকিউট করার কথা ছিল হচ্ছে সি লাইনটা, বাট সে জাম্প করে কোথায় চলে আসবে? বলেন কোথায় চলে আসবে? সি থেকে 2 বাদ দিলে কত থাকে? 00A এতে চলে আসবে 2 মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, সি অ্যাড্রেস মানে কত? 12। সি মানে 12, তাহলে 12 থেকে 2 বাদ দিলে 10 মানে কি? এ। ঠিক আছে, তাহলে এইভাবে বারবার সে কি করতেছে? একটা ইনফাইনাইট লুপে আটকায় যাচ্ছে। সব ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা আমি জানি অনেকেই হয়তোবা অমনোযোগী আছেন, এটা বুঝেন নাই। তো কেউ যদি এটা না বুঝে থাকেন তাহলে প্লিজ আমার সাথে কালকে একটু দেখা করবেন। ঠিক আছে, কালকে বা হচ্ছে এক্সামের আগে যে কোনো টাইমে আপনি হচ্ছে আমার সাথে দেখা করবেন, এই জিনিসটা আমি আপনাকে একদম হাতে নাতে বুঝাই দিব। আর যারা এখনো বুঝেন নাই, একটু আমার ভিডিওটা একটু ওই যে দিয়ে দিবে স্বপ্নীল, বা আমি হচ্ছে দিয়ে দিব গুগল ক্লাসরুমে আপলোড করে, ভিডিওটা আরেকবার একটু রিপিট করে দেখবেন। স্যার এখন আমরা স্যার এটা যদি বুঝি স্যার এখান থেকে কি রকম কোশ্চেন আসবে স্যার? হ্যাঁ, কোশ্চেন হচ্ছে আমরা আপাতত এই যে স্ট্রাকচার দেখেন, একটা কোড, সেই কোডের স্ট্রাকচারে কোনটা কি বোঝাচ্ছে এতটুকু বুঝলাম। এখন কোড আসতে পারে যে আপনার মনে করেন এই যে নরমালি একটা অ্যাডিশনের কোড লিখতে বলতে পারে, যে মনে করেন যে 8051 এ, জি স্যার, 8051 এর জন্য ওই যে একটা কোড লিখলাম না আমরা কিছুক্ষণ আগে, এই যে 25 আর 34 যোগ করতেছি আমরা, বললো যে 2টা নাম্বার, সেই 2টা নাম্বারে অ্যাড করো। ঠিক আছে, 2টা নাম্বার অ্যাড করার যে কোড, সেই কোডটা লেখো। তাহলে কোডটা লিখতে হলে আপনাদের কি করতে হবে? অরিজিন করতে হয়, যে এভাবে লিখতে হবে, যে অরিজিন করবেন হচ্ছে 0 থেকে, বা যেখান থেকে খুশি ওখান থেকে অরিজিন করবেন। এরপরে কি করবেন? কোনো একটা ইয়াতে স্যার এটা মানে অ্যাকুমুলেটরে স্যার আমরা একটা অ্যাকুমুলেটরে কোনো একটা ভ্যালু লোড করবেন, লোড করার পরে অ্যাড দিয়ে পরের ভ্যালুটা দিয়ে দিবেন, যে অ্যাকুমুলেটর পরের ভ্যালু। হ্যাঁ জি স্যার, বড় ভ্যালু। এরপরে কি এই যে ইন্ড, যে ইনস্ট্রাকশনটা আছে ইন্ড দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। তো বুঝতে পারছেন 8051 এর জন্য এতটুকু আসতে পারে পরীক্ষায় আপনার এই ধরনের প্রোগ্রাম টাইপ কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, প্রোগ্রাম টাইপ কোশ্চেন আসতে পারে। স্যার রমের হাইয়েস্ট অ্যাড্রেস কত, মানে 0 থেকে স্টার্ট করে? রোমের এটা আসলে আপনার ভ্যারি করবে। ঠিক আছে, স্পেসিফাই করে দিবে যে আপনার মাইক্রোকন্ট্রোলারের রোম কতটুকু থাকবে। যেহেতু এখানে দেখেন মানে আমার ইয়ার সাইজটা কতটুকু হতে পারে, লেন্থ, লাইক রোমের 16 বিট মানে কি হচ্ছে 16 বিট দিয়ে দেখাচ্ছি না, তার মানে হাইস্ট এফ। ঠিক আছে, হাইস্ট এটা হইতে পারে, মানে আপনি এত পর্যন্ত র্যাম ইউজ করতে পারেন, বাট এটা মডেল অনুযায়ী ভ্যারি করবে। এই পরেই আছে দেখেন, এই যে 8051 এর জন্য কতগুলো মডেল আছে,
যেমন AT89C51, তারপরে DS89C420, তারপরে DS5032, এগুলো হচ্ছে 8051 এর বিভিন্ন মডেল। তো এই মডেলে দেখেন বলে দিছে যে রম কতটুকু করে সে জায়গা নেবে, ঠিক আছে, এরকম স্পেসিফাই করা থাকবে। স্যার আমরা এতক্ষণ যা পড়লাম স্যার এখান থেকে কি আসতে পারে স্যার? এই যে বললাম প্রোগ্রাম টাইপ, ঠিক আছে, প্রোগ্রাম কোন একটা প্রোগ্রাম লিখতে বলতে পারে। ও আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদের কিন্তু কোশ্চিন হয়ে গেছে এবং কোশ্চিন আমি দেখছি, দেখে সাইন করে জমাও দিয়ে দিয়েছি, স্যার ঠিক আছে। এই কোর্স যা লাগতে স্যার সব তো ভুলাই ফেলতেছি স্যার, মানে মাইক্রোকন্ট্রোলার, মাইক্রোপ্রসেসর। না গুলানো যাবে না, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় একটু হচ্ছে। স্যার আজকে যে ক্লাস করলাম বুঝলাম, মনে হচ্ছে স্যার মনে হয় না যে এগুলো অ্যানসার করতে পারবো। থেকে বেশি কোশ্চেন আসছে, একটু বলেন স্যার আমাদেরকে কিছু না, মানে যদি স্যার একটা শর্ট সাজেশন দিয়ে দেন তো স্যার আমাদেরকে। জি স্যার, এক্সামের একটা সাজেশন দিলে আমাদের জন্য ভালো হবে। সাজেশন না দিলে স্যার কিছু না, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে একটুকু বলেন স্যার। আচ্ছা ওটা অবশ্যই বলবো, ওটা লাস্ট ক্লাসে বলবো। হ্যাঁ আপাতত ক্লাস করেন, লাস্ট ক্লাসে বলবো, সমস্যা নেই। স্যার আমাদের শনিবারের ক্লাসটা স্যার শুক্রবারে নেন স্যার, শনিবারের ক্লাস দিলে স্যার আমাদের রবিবারে ল্যাব, আপনার ল্যাব মিট আছে স্যার আমাদের আপনার সাথে স্যার। স্যার তারাবির নামাজ আছে? তারাবির নামাজ আছে জি স্যার। আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম বুঝছেন, মানে সেটা হচ্ছে যে আপনাদের জন্য আসলে একটা সুখবরই আছে বলতে পারেন। সেটা হচ্ছে যে আমি আসলে ল্যাব পারফরম্যান্সটা মিডের পরে নিতে চাচ্ছি। স্যার সুখবর না স্যার এটাই ভালো হয় তাহলে আরো ভালো স্যার এটাই ভালো হয় স্যার। ধন্যবাদ স্যার। স্যার এটা ভালো হয় না, আমরা সব ভুলে যাব স্যার, পরে আমরা ফেল করব ভাই তুই একবার দিস স্যার ডাইরেক্ট ফাইনাল নিলে আরো ভালো হয় স্যার। বাসির খানেরটা আগে নিয়ে নেন স্যার, বাসির খান দিতে না স্যার সেকশন 11টা নেন স্যার, 12টা পরে নেন। আগে আমার কথা শুনেন, সেটা হচ্ছে আমি দেখলাম বাকি সেকশনেও অনেকেরই হচ্ছে মানে সবারই মোটামুটি সিলেবাস একটু কম মানে কভার মানে এখনো হয় নাই। তো সবাই দেখলাম যে হচ্ছে মিডের পরে নিছে এবং ওরা নাকি রিকোয়েস্টও করছে বাকি সেকশন। আপনারা তো আমাকে রিকোয়েস্টও করলেন না। তো পরে আমি দেখলাম যে না আমরা অনেক ভালো স্যার, আমি নিজে আমাদের তো তাহলে আপনি বিশ্বাস আপনি অনেক ফ্রেন্ডলি স্যার। আরে আজকে স্যারের কথা বলতে দাও সবাই। তো আপনারা তো হয়তোবা ওই যে প্রথম সপ্তাহের দিকে আসেন না, ঠিক আছে, তো আমি জানাই দিব হচ্ছে হয়তোবা শুরুর দিকে, হ্যাঁ শুরুর দিকে হচ্ছে ল্যাব পারফরম্যান্স শুরু বলতে এক সপ্তাহ পর, শুরুর ল্যাবে নিলে আমরা আসতে পারবো না স্যার। হ্যাঁ এক সপ্তাহ পর আর কি হচ্ছে হয়তোবা ফেলতে পারি। সো আপাতত ল্যাব পারফরম্যান্স নিচ্ছি না, আর প্রজেক্টের কাজটা আপাতত আপনারা চাইলে অফ রাখতে পারেন। থ্যাংক ইউ। আর আমরা হচ্ছে ল্যাব ক্লাসে এই যে আমাদের যে আজকে অনলাইনে দেখতেছি প্লাস হচ্ছে কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে, আমাদের সিলেবাসটা যেহেতু একটু আমরা পিছায় আছি, সিলেবাস রিলেটেড আমরা একটু প্র্যাকটিস করব যাতে আমাদের মিড এক্সামটা একটু ভালো হয়, ঠিক আছে। জি স্যার ল্যাবে কভার করে দিন স্যার। একটা কথা স্যার, তাই বলে শুনেন, আমি এটা তাই বলে যে আপনারা হচ্ছে ল্যাবে যদি অ্যাটেন্ডেন্স কম দেখি, ঠিক আছে, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আমি আবারও বলতেছি, ক্লাস হবে জন্য আপনারা যদি নেক্সট উইকে ক্লাসে অ্যাটেন্ডেন্স কম থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আমি হিতে বিপরীত কিছু একটা করে ফেললাম। সো আপনারা যদি ক্লাস না করেন পরবর্তীতে আমারও কষ্ট হবে, আপনাদেরও কষ্ট হবে, আপনাদের ওই কাউন্সিলিং আওয়ারে আসতে হবে, ঠিক আছে, জিনিস বুঝবেন না, সো এক্সামও খারাপ হবে। প্লিজ একটু সিরিয়াস হন, এক্সামের টাইম কাছে, ঠিক আছে, এক্সামের টাইম চলে আসতেছে। সো যতটা পারেন, এই সাবজেক্টটা কিন্তু বাকি সাবজেক্ট থেকে একটু কঠিন, আমি শুরুর দিকেই বলছি, এবং আমরা যখন স্টুডেন্ট ছিলাম অ্যাজ এ স্টুডেন্ট তখনও আমাদের কঠিন লাগতো। তো আমি যতটুকু পারি চেষ্টা করতেছি যে আপনাদের হয়তোবা আমি একটু বেশি ডিটেলস পড়াচ্ছি, এই কারণে আর কি আমি বাকিদের থেকে পিছাই গেছি। আমি একটু ডিটেলস পড়াচ্ছিলাম এই কারণে হচ্ছে যাতে আপনারা একটু বুঝেন আর কি, ঠিক আছে। ডিটেইলস এর পড়ানো স্যার একটা ঝামেলা আছে, ডিটেইলস পড়ানোর কারণে স্যার আমরা তো একটু বেসিক গুলো বুঝতে পারতেছি ভালো করে, ভুলাই যায় স্যার, আমাদের মার্কস কমার সম্ভাবনা বেড়ে যায় স্যার। আপনি যদি স্যার পরে দুই একটা ক্লাস যদি স্যার একটা ওভারভিউ দিয়া সবগুলা গুছিয়ে দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো স্যার। হ্যাঁ গুছাই দিব, সমস্যা নেই। আচ্ছা আপাতত দেখেন, ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন।
স্যার আপনি একটু আগে বলছেন যে মানে স্যার আপনি না বললেও এটা সবাই কম বেশি জানে যে এই মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসর এই কোর্সটা খুব কঠিন। স্যার এখানে আমার একটা কথা হলো স্যার এটা আসলে স্যার অনেকটা কম্পিউটার আর্কিটেকচারের মতো। অনেক সময় দেখা যায় কি স্যার প্রশ্ন দিলে উত্তরটা কি হবে আই মিন প্রশ্নটা বুঝতেই স্যার অনেক সময় লেগে যায়। মানে স্যার অ্যান্সারও অনেক সময় করা হয় না। তো স্যার এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করতে পারি আমরা? মানে ফুল অ্যান্সার তো করার তো সবাই চেষ্টা করবে স্যার, কিন্তু স্যার যদি প্রশ্নই না বুঝতে পারে তাহলে তো বিপত্তি। আপনারা আমার সিটির এক্সাম দিছেন? আপনি দিছেন সিটির এক্সাম? আমি জি স্যার দিছি। আপনি কি আমার কোশ্চেন বুঝছেন নাই? স্যার বুঝছি, কিন্তু স্যার আচ্ছা হ্যাঁ বুঝছেন কিনা? বুঝছেন তো? স্যার এ আর বি বুঝছি, সি গিয়ে একটু কনফিউশনে পড়ে গেছিলাম। তাহলে আপনি ক্লাস মিস করছেন। আমি ওই সিটির সেম টাইপ কোশ্চেন মানে কি ধরনের কিভাবে লিখতে হবে আমি এটা ডিটেইলস একটা ক্লাসে আমি বলে দিছি। এত ডিটেইলস দেখাইতে গিয়ে যে এইগুলোর জন্য আমার কিছু ক্লাস হচ্ছে এক্সট্রা চলে গেছে, বুঝছেন? যে আপনারা সিটিতে কিভাবে অ্যানসার করবেন সেটাও আমি হচ্ছে বোর্ডে লিখে দিছি। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের একটু ক্লাস মিস দিলে এই ঝামেলাগুলো হয়। আশা করি আপনাদের মিডে যদি এই মিডে হচ্ছে এই ঝামেলাটা হবে না যদি আপনারা একটু এই যে লাস্টের দিকে একটু সিরিয়াস হন। আচ্ছা দেখেন স্যার আজকে আর পড়াবেন? কিছুটা হ্যাঁ স্যার কালকে আমাদের সিটি আছে স্যার একটা স্যার। কালকে আমাদেরও সিটি আছে স্যার। আচ্ছা একটু দাঁড়ান, একটু দেখে নি কতটুকু আসলাম। আমি হচ্ছে এই জাস্ট এই যে পিএসডব্লিউ যে ফ্ল্যাগ রেজিস্টারটা আছে এই রেজিস্টার পর্যন্ত স্যার আমরা বাসে আসছি আজকে 7টায় স্যার ক্লাস শেষ করে। হ্যাঁ থ্যাংক ইউ, এত কষ্ট করে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে স্যার অ্যাটেন্ডেন্সটা কি দিয়ে যাব? স্যার 5টা পর্যন্ত ক্লাস শেষ তো 7টায় বাসা গেল বুঝলাম না স্যার। অ্যাটেন্ডেন্স স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। আমাকে একটা মানে ড্র দেখাইতে হবে আর কি স্যার। আপনি একদম লাস্টে যখন চলে যাবেন স্যার তখন একটু বলেন, তাহলে আমি তখন কোশ্চেনটা করব। আচ্ছা ঠিক আছে করেন। আচ্ছা একটু দেখেন আমরা হচ্ছে 11টা পর্যন্ত দেখি, ঠিক আছে? আর 16 মিনিট দেখে তারপরে আমরা শেষ করে দিব। সো দেখেন আমরা হচ্ছে এই যে তিনটা মডেল দেখলাম 8051 এর। একটার রোম হচ্ছে 4 কিলোবাইট, আর একটা হচ্ছে 16 কিলোবাইট, আর একটা হচ্ছে 32 কিলোবাইট। তো 16 কিলোবাইট এটাকে যদি আমরা বিটে কনভার্ট করি, এটা আপনাদের দেখাইছিলাম কিভাবে কনভার্ট করতে হয়। এক কিলোবাইট সমান 10 টু দি পাওয়ার কত বিট হয়? সরি 2 টু দি পাওয়ার কত বিট হয়? 1 কিলোবাইট সমান 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট হয়। ঠিক আছে, যে 2 টু দি পাওয়ার 10 সমান আপনারা দেখবেন 1024 বিট। তো 1024 বিটে হয় 1 কিলোবাইট। ঠিক আছে, তো 2010 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। হ্যাঁ 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 কিলোবাইট। আর 4 এর হচ্ছে যদি আমরা 2 এর পাওয়ার আকারে লিখি তাহলে কত আসবে? 2 এর উপর 2। স্যার বুঝতেছি না কি বলেন স্যার, একটু আবার যদি ক্লিয়ার করে বলতেন। 4 কিলোবাইট, হ্যাঁ এই যে 4 কিলোবাইট এটাকে আমরা 4 ইনটু 1 কিলোবাইট লিখতে পারি। জি স্যার। আচ্ছা তাহলে 4 কে আমরা 2 এর স্কয়ার লিখতে পারি। অবশ্যই স্যার। আর 1 কিলোবাইট কে বললাম এই যে 2 টু দি পাওয়ার 10। স্যার 10 কি স্যার, বাইট না বিট? এটা বিট। ঠিক আছে, এটা আমরা বিটে নিয়ে আসতেছি, বিট। 1 কিলোবাইট সমান 2 টু দি পাওয়ার 10 বিট। তাহলে এটার যদি হিসাব করেন দেখেন 2 এর উপর 2 আবার হচ্ছে 2 এর উপর 10, তাহলে যোগ করলে কত হবে? 2 এর উপর 11 হবে স্যার। 12। 2 এর উপর 12, তার মানে হচ্ছে যে আমার যে অ্যাড্রেস বিট আছে, ঠিক আছে, সেই অ্যাড্রেস বিটটা হবে 12 লেন্থের। এই 4 কিলোবাইট রোমের জন্য আমার যতটুকু অ্যাড্রেস ইউজ হবে সেই অ্যাড্রেসটা হবে 12 বিট। এই কারণেই দেখেন যে যদিও আমরা এখানে 16 বিটের অ্যাড্রেস দিয়ে দেখাইছি, কিন্তু আমরা ইউজ করতেছি এই মডেলের জন্য যেখানে 4 কেবি হচ্ছে রোম। এই রোমের শুরুর অ্যাড্রেস হচ্ছে 000 থেকে F0FFF। তাহলে আমরা হাইস্ট কয়টা বিট পর্যন্ত যাচ্ছি? FFF মানে কত বিট স্যার? 12 বিট। ঠিক আছে, 12টা 1। ঠিক সেম ভাবে দেখেন আপনার পরেরটা কত দেওয়া আছে? 16 কিলোবাইট। তাহলে 16 কিলোবাইটকে যদি আপনি এই যে 2 এর পাওয়ার হিসাবে দেখাইতে চান তাহলে কত আসে বলেন তো? 2 টু দি পাওয়ার 4।
4 ইন্টু 2 টু দি পাওয়ার 10, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 14, তার মানে টোটাল 14টা বিট কি হবে আপনার দরকার হবে অ্যাড্রেসের জন্য। তাহলে এইখানে যে 14টা বিট ইউজ হচ্ছে এটা কিভাবে বুঝবেন? এই যে হাইস্ট ভ্যালুটা দেখে। তো হাইস্ট ভ্যালুর বাইনারিটা কনভার্ট করেন, দেখেন 3 এর বাইনারি হচ্ছে 0011, এফ হচ্ছে 1111 1111, পরের এফ হচ্ছে 1111। তাহলে দেখেন এইখানে হচ্ছে এই যে 4টা 1 4টা 1 4টা 1, তাহলে টোটাল 3 4 12, আর এই যে 3 এর জন্য 2টা 1, কয়টা হচ্ছে 14। তাহলে এই যে 14টা বিট, এই 14টা বিট আমরা ইউজ করব কোনটার অ্যাড্রেসিং এর জন্য? যদি 16 কিলোবাইট রোম ব্যবহার করে, ঠিক আছে। 16 কিলোবাইট রোমের ক্ষেত্রে আমরা 14টা বিট হচ্ছে ইউজ করব। ঠিক সেম ভাবে দেখেন যদি 32 কিলোবাইট হয় তাহলে 32 কিলোবাইটের জন্য আমাদের কয়টা বিট ইউজ হবে বলেন তো? স্যার 15টা। 15টা, তার মানে এই যে এইখানে আরেকটা 1 আসবে। এটা বুঝছেন? শুরুর অ্যাড্রেস আর শেষ অ্যাড্রেস, এই যে কতটুকু সাইজ, এই সাইজ থেকে বিট বুঝাইতে হবে যে কত বিট আপনি ইউজ করতেছেন অ্যাড্রেসিং এর জন্য। স্যার স্টার্টিং অ্যাড্রেস অলওয়েজ 0। হ্যাঁ হ্যাঁ, এখানে স্টার্টিং অ্যাড্রেস তো অবশ্যই 0 থেকে শুরু করবেন। ওকে। এরপরে দেখেন ডিবি। হ্যাঁ, ওই যে ল্যাবে হচ্ছে আপনাদের একটা আমি ভুল জিনিস বলছিলাম। এই ডিবি মানে হচ্ছে ওই যে আমি ওই যে কি জানো ওইটা লিখছিলাম যে মেসেজ ডিবি লিখছিলাম, ঠিক আছে। আমার এখানে একটা মিস্টেক ছিল ওই দিন। ডিবিটা আসলে হচ্ছে ডাবল বাইট বলছিলাম আমি, ঠিক আছে। এটা আসলে ডাবল বাইট না, এটা হচ্ছে ডিফাইন বাইট। এটা একটু কারেকশন করে নিয়েন, ঠিক আছে। 8086 এ আমরা ল্যাবে একটা মেসেজ যখন প্রিন্ট করছিলাম সেক্ষেত্রে লিখছিলাম মেসেজ ভেরিয়েবলের পরে ডিবি। ডিবি হচ্ছে ডাটা টাইপ, হ্যাঁ। তো এই ডিবি মানে হচ্ছে ডিফাইন বাইট। তো এই ডিবি আসলে কি বোঝাচ্ছে? যে ডিবির পরে আপনি যে ভ্যালুটাই লিখেন না কেন সেটা আপনি চাইলে বিভিন্ন ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারবেন। যেমন যদি 28 লিখেন এটা ডেসিমাল বোঝাবে, চাইলে আপনি বাইনারিতেও লিখতে পারেন, চাইলে আপনি হেক্সাতেও লিখতে পারেন, আবার চাইলে আপনি হচ্ছে আস্কি ভ্যালুতেও লিখতে পারেন, ঠিক আছে। তো ডাটা টাইপ এই ডিবি হচ্ছে ডিফাইন বাইটস, ঠিক আছে। যে বাইটসটাকে আপনি কোন ইউনিট দ্বারা রিপ্রেজেন্ট করতেছেন সেটা এখানে বোঝাচ্ছে। তো এটা আমরা পরবর্তীতে ল্যাবে আরেকটু ডিটেলস দেখব এই ডিবির কাজটা। তো এখানে কিছু ডিরেক্টিভস এর কথা আছে, এটাও আমরা পরে দেখব। তো এখানে একটা ডিরেক্টিভস একটু জাস্ট জেনে রাখেন। ওআরজি তো আমরা দেখে ফেলছি যে অরিজিন বোঝায়। আর একটা আছে হচ্ছে ইকু। ইকু হচ্ছে কি ইউজ করে? ইকু হচ্ছে আসলে যে মনে করেন অনেকটা ওই যে হ্যাশ ডিফাইন করি না আমরা সিতে, সি প্লাস প্লাসে বা সিতে যখন আমরা হ্যাশ ডিফাইন করি, এই হ্যাশ ডিফাইন মানে কি কোনো একটা ভ্যালু আমরা ফিক্স করে দেই, তাই না? তো যেমন দেখেন এই যে কাউন্ট ইকুয়াল টু 25, তার মানে আপনার যখন কোনো জায়গায় 25 ইউজ করার দরকার আছে তখন আপনি কি ইউজ করবেন? কাউন্ট নামটা ইউজ করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাপিং। কোনো একটা নামের সাথে কোনো একটা ভ্যালুকে ম্যাপ করার ক্ষেত্রে আমরা এই ইকুটা ইউজ করি। ইকু মানে হচ্ছে ইকুয়াল। ইন্ড ডিরেক্টিভসটা আমরা দেখে ফেলছি। ইন্ড মানে হচ্ছে একটা প্রোগ্রামের শেষ বোঝায়, এটা অলরেডি আমরা জানি। এরপরে আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে লাস্ট এবং ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পিএসডব্লিউ, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, ঠিক আছে। এখান থেকেও কোশ্চেন থাকতে পারে, সো এটা একটু ভালো মতো দেখবেন। তো স্যার আপনারা কোশ্চেন দেখছেন স্যার, তাহলে থাকতে পারে না, আমি তো বলে দিলে হবে না, তাই না? আমি যদি বলে দেই তাহলে আপনাদের এক্সাম নিয়ে তো লাভ নেই। আমি আপনাদের হাইস্ট ওই যে বললেন না সাজেশনের ব্যাপার, মানে আমি আপনাদের প্র্যাকটিস করাবো, প্র্যাকটিসের বাইরে কোনো কোশ্চেন থাকবে না, এটা আমি আগেই বলছি। যে গিয়ে আপনাদের মনে হবে না যে হচ্ছে অপরিচিত কোনো প্রবলেম এরকম মনে হচ্ছে, এরকম হবে না, ঠিক আছে। পড়ানোর মধ্যে থেকে সবকিছু দেওয়া হয় আপনাদের। তো দেখেন আমরা আরেকটা রেজিস্টারের কাজ দেখব, সেটা হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড,
ঠিক আছে, এই একটা রেজিস্টারের নাম, এটার ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। তো এটা আসলে কি কাজে আমরা এই রেজিস্টারটাকে ইউজ করি? ঠিক আছে, এটা কিন্তু 8051 আছে। ঠিক আছে, এটা আমরা ওই যে ফ্ল্যাগের জন্য এটা আসলে আমরা ইউজ করি। যেমন 8086 এ ফ্ল্যাগ বিট ছিল, মানে ফ্ল্যাগ রেজিস্টার ছিল, ঠিক তেমন ভাবে 8051 এ আমাদের PSW রেজিস্টার আছে। তো PSW রেজিস্টারটা হচ্ছে 8 বিট লেন্থের, যদিও 8086 এর ক্ষেত্রে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারটা ছিল কত বিটের? 16 বিটের, মনে আছে? ওই যে অডিট HZ দিয়ে লিখে দিছিলাম। হ্যাঁ স্যার, তো PSW হচ্ছে আসলে এখানে 8051 এ এই রেজিস্টারটা হচ্ছে 8 বিট লেন্থের। তো এই 8 বিট লেন্থের আসলে জিনিসটা বোঝাবে আপনাকে বিভিন্ন স্ট্যাটাস। সেই স্ট্যাটাসগুলো কি? কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনের স্ট্যাটাস। ঠিক আছে, যে আপনি ALU কোনো একটা অপারেশন করছেন, এই ALU অপারেশন করার পরে আপনার কোনো ওভারফ্লো হয়েছে কিনা, কোনো ওভারফ্লো আসছে কিনা, কোনো ক্যারি আসছে কিনা, কোনো অক্সিলারি ক্যারি আসছে কিনা, এই জিনিসগুলো বোঝার জন্য আপনার এই রেজিস্টারটা আমরা ইউজ করি। এই জন্য এই যে বলা হয়েছে স্ট্যাটাস, যে একটা অপারেশন করলেন সেটার স্ট্যাটাসটা কি অপারেশনের পরে। তো দেখেন এই যে সেই 8টা বিট, তো লাস্টের P হচ্ছে প্যারিটি বিট, এই OV হচ্ছে ওভারফ্লো বিট, তারপরে হচ্ছে RS0 আর RS1, এটা হচ্ছে আপনার আমাদের কিছু রেজিস্টার ব্যাংক আছে, সেই রেজিস্টার ব্যাংকের জন্য আমরা এটা ইউজ করি, এটা আমরা পরে দেখব। ঠিক আছে, রেজিস্টার ব্যাংক সিলেক্ট করার জন্য আমরা এই দুইটা রেজিস্টার ইউজ করি। এরপরে আছে হচ্ছে F0 রেজিস্টার, এটা পরে বলতেছি। আর একটা হচ্ছে অক্সিলারি ক্যারি, আর একটা হচ্ছে ক্যারি। সো অক্সিলারি ক্যারি আর একটা হচ্ছে ওভারফ্লো, এই তিনটা নিয়েই মূলত আমরা হচ্ছে বেশি ডিসকাস করব। সাথে হচ্ছে এই যে RS0 আর RS1, প্যারিটিও লাগবে। আর মাঝখানে যে দুইটা আমরা স্কিপ করতেছি সেটা হচ্ছে F0 আর এই যে এইখানে একটা বিট। ঠিক আছে, তো এটাকে যদি আমরা দেখেন নাম্বারিং করি 0 দিয়ে, তাহলে 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো এই টোটাল 8টা বিট। তো আমাদের যে 5 নাম্বার যে বিট আর 1 নাম্বার যে বিট, এই দুইটা বিটকে আমরা ইউজ করি না ওইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল পারপাস। তো আমরা যদি চাই এটাকে আমরা ডিফাইন করে ইউজ করতে পারবো, এই কারণে এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইনেবল বিট। ঠিক আছে, তো ইউজার ডিফাইনেবল বিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে F0 আর একটা হচ্ছে এই যে 1 নাম্বারটা। ঠিক আছে, তো F0 আর এই 1 নাম্বারটা আপনারা চাইলে এটা ডিফাইন করে আমরা ইউজ করতে পারি। তো এইখানে যে নামগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে CY মানে ক্যারি, AC মানে অক্সিলারি ক্যারি, OV মানে ওভারফ্লো, P মানে হচ্ছে প্যারিটি। তো এইগুলো দিয়ে যে অলওয়েজ নাম থাকবে তা না, আপনার এভাবেও নাম থাকতে পারে PSW.0। যদি PSW.0 মানে বুঝায়, তার মানে আপনাকে বুঝতে হবে যে আমাদের এই যে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যে রেজিস্টারটা, সেটার 0তম বিটকে বোঝাচ্ছে। সেই 0তম বিটটা কি? প্যারিটি। দেখেন এই যে P লেখাও থাকতে পারে, অথবা PSW.0 এটাও লেখা থাকতে পারে। তো আপনাকে PSW.0 মানে বুঝতে হবে যে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যে রেজিস্টারের 8টা বিট আছে, সেটার 0তম রেজিস্টার মানে 0তম বিটটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে এইভাবে অর্ডার করা। যেমন দেখেন ক্যারিটার অর্ডার কি? PSW.7। ঠিক আছে, তো এই নামেও থাকতে পারে, এই নামেও থাকতে পারে। তো আমাদের টোটাল 4টা রেজিস্টার ব্যাংক আছে, এটা আমি পরে ডিসকাস করব। সবার আগে আসি এই যে ফ্ল্যাগ রেজিস্টারগুলোর কথা। যেমন এই যে ক্যারি ফ্ল্যাগ, এই ক্যারি ফ্ল্যাগটা কখন সেট হবে এবং কখন রিসেট হবে, এই জিনিসটা বুঝতে হবে এবং খুবই ভালোভাবে বুঝতে হবে। কখন সেট হবে, কখন রিসেট হবে। যে মনে করেন আমাদের সবগুলো রেজিস্টারই তো মোটামুটি 8 বিটের, তাই না? 8051 তাহলে 8 বিট যখন আমরা যোগ করতে যাব, মনে করেন কোনো যোগ করব, বিয়োগ করব বা গুণ করব, যেটাই করি না কেন, তখন আমাদের এটার যদি বিট যদি আমরা অর্ডার করি, তাহলে 0 থেকে 7, এটাও কি হবে 0 থেকে 7, টোটাল 7টা বিট, তাই না? বিট বাই বিটই তো আমরা যোগ করি, বুঝতেছেন এটা?
মনে করেন দুইটা ভ্যালু আপনি যোগ করতেছেন, এই যে 8 8, মনে করেন এটা 8 8 8ই ধরলাম, ঠিক আছে? তাহলে 8কে আপনি 8টা বিট দ্বারা রিপ্রেজেন্ট করবেন বাইনারিতে। তাহলে প্রথম 4টা 0, পরে হচ্ছে 1, তারপরে কি 0 0 0, এরপরে হচ্ছে আরেকটা 8, তাহলে 0 0 0 1 0 0 0, এভাবেই তো যোগটা হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে 7 নাম্বার যে বিটটা, এটাকে বলতেছি 7 নাম্বার বিট, আর এটা হচ্ছে 0তম বিট। তাহলে 7 নাম্বার বিট দুইটা যখন যোগ করার পরে আপনার হাতে যখন ক্যারি থাকবে, তখন এই সিওয়াই বিটটা সেট হবে। সেট মানে হচ্ছে 1। আরেকবার বল স্যার, এটা বুঝিনি। আচ্ছা, একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন এইটা দেখেন, মনে করেন আপনি 8 8 আর 9 3 যোগ করতেছেন, ঠিক আছে? তাহলে 8 8 এর বাইনারি হচ্ছে, দেখেন এটা হেক্সাতে আছে এইগুলা। তাহলে প্রথম 8 এর বাইনারি হচ্ছে 1 0 0, পরের 8 এর বাইনারি হচ্ছে 1 0 0, আর 9 3 হচ্ছে 1 0 0 1, আর 3 এর বাইনারি হচ্ছে 0 0 1 1। ঠিক আছে? এটা বুঝছেন যে এটা হচ্ছে হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করছে? জি স্যার। হ্যাঁ, এখন যোগ করেন, এই যে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 0 0, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 0 0, 0 0 0, 1 আর 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে কত? 1 স্যার। 1। এই যে 7তম বিট যখন যোগ করলেন, যোগ করার পরে একটা ক্যারি থাকলো না? জি স্যার। যদি এরকম ক্যারি থাকে, তাহলে সিওয়াই যে বিটটা আছে সেটাকে আপনার কি ধরতে হবে? সেট করে দিতে হবে। এই সিওয়াই সেট করা মানে সিওয়াই সমান কত? 1। ঠিক আছে? এই সিওয়াই যে বিট, সেই বিটটাকে আপনার 1 করে দিতে হবে। আর যদি মনে করেন প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড গুলো মানে কয় বিটের রেজিস্টার, মানে 6 নাকি মানে 16 নাকি হচ্ছে 8? 8 8। এই যে এখানে দেখালাম না, এই যে দেখালাম না যে 8 বিট, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। প্রত্যেকটাই হচ্ছে 8 বিট করে? না না, এটা হচ্ছে বিট পজিশন। টোটাল লেন্থ হচ্ছে 8। আচ্ছা, জাস্ট ইনডেক্স অনুযায়ী হচ্ছে প্রত্যেকটার জন্য এটা অ্যাসাইন করা। বিট পজিশন। হ্যাঁ, এই ঘরের মধ্যে হয় 1 হইতে পারে, না হয় 0 হইতে পারে। এই আর কারো কনফিউশন ছিল নাকি এটা নিয়ে? আপনারা কি ভাবছেন এই প্রত্যেকটা ঘরে 8 বিট করে বসবে? না স্যার, স্যার এই জিনিসটা যদি আবার একটু মানে গোলমাল খাইতেছে, আবার একটু রিপিট করলে ভালো হয়। এই যে লেভেলগুলো দেখতেছেন না, সিওয়াই, এসি, F0, ঠিক আছে? এইগুলার ভ্যালু দুইটা জিনিস হইতে পারে, হয় 0 না হয় 1। 0 মানে রিসেট, আর 1 মানে হচ্ছে সেট। তো কখন সেট হবে, কখন রিসেট হবে, ঠিক আছে? এই জিনিসটাই এতক্ষণ ধরে বলতেছিলাম। তো আমি কি বললাম, এই রেজিস্টারটার নাম কি? প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড রেজিস্টার। তো প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড রেজিস্টার মানে কি? কোনো এএলইউ অপারেশন হবে, এএলইউ অপারেশন হওয়ার পরে এই 8টা বিটের মধ্যে ভ্যালু সেট হবে। এখন কোন পজিশনে কত ভ্যালু সেট হবে সেটা ডিপেন্ড করতেছে আপনি ওই অপারেশনের উপর, যে সেই অপারেশনটা কি রেজাল্ট দিচ্ছে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখলাম কিছুক্ষণ আগে। স্যার যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে ওই 8 বিটে বসবে? যোগ করে যেটা পাবো সেটা 8 বিটে বসবে না, ওইটা তো যোগফল। আচ্ছা, এটার জন্য মনে করেন আমরা যদি বলি যে আমাদের 8 বিটের স্ট্যাটাসের, যে 8 বিট স্ট্যাটাস মানে এই অপারেশনটার পরে আমার 8 বিট স্ট্যাটাসের অবস্থা কি হবে। তো এটা ছিল সিওয়াই বিট মানে ক্যারি বিট, এরপরে ছিল অ্যাকুমুলেটর বিট, এরপরে আমাদের ছিল F5, তারপর মানে F0, তারপরে দেখেন RS1, RS0, আর কি ছিল? RS0, RS1, OV, আর হচ্ছে P, ওভারফ্লো, আর হচ্ছে প্যারিটি। তাহলে ওভারফ্লো হচ্ছে এইখানে, আর প্যারিটি হচ্ছে এইখানে। স্যার আমার হচ্ছে মানে এএলইউ এর যে অপারেশন আছে ওইটার উপর ডিপেন্ড করে আমার এই ভ্যালুগুলো হচ্ছে ফ্ল্যাগ সেট হবে 0 অথবা 1। এক্স্যাক্টলি, এই তো বুঝতে পারছেন, এগুলো হচ্ছে ফ্ল্যাগ।
ঠিক আছে, এইগুলো হচ্ছে ফ্ল্যাগ। এই ফ্ল্যাগের ভ্যালু সেট হবে হচ্ছে যদি একটা অপারেশনের পরে আমার এই ফ্ল্যাগের ভ্যালুটা সেট হবে। তো সেটা কিভাবে দেখেন, যে আমরা 88 আর 93 যোগ করতেছি, তো যোগ করার পরে আমার এই CY হচ্ছে 1 হবে না 0 হবে, এটা আমরা কিভাবে বুঝবো? যে আমরা হ্যাঁ আমরা দেখবো যে এই যে 7তম যে বিটটা, এই যে লাস্টের যে বিটটা, এই বিটটা যোগ করার পরে কোনো ক্যারি আছে প্রডিউস করতেছে কিনা। হ্যাঁ, যদি কোনো ক্যারি প্রডিউস করে তাহলে এইখানে কত হবে, আমার 1 হবে। আর যদি কোনো ক্যারি প্রডিউস না করে তাহলে 0 হবে। এবার আসেন হচ্ছে অক্সিলারি ক্যারি। অক্সিলারি ক্যারিতে কখন 1 আর কখন 0 হবে? এটা হবে হচ্ছে 4 নাম্বার বিট। 4 নাম্বার তো না, যদি আমরা 0 দিয়ে শুরু করি তাহলে কত আসে দেখেন, 3 নাম্বার D3। হ্যাঁ, এই যে D3, ঠিক আছে, D3 তে যদি আমরা যোগ করে কোনো ক্যারি পাই, ঠিক আছে, যদি আমার কোনো ক্যারি প্রডিউস হয় তাহলে এখানে হবে 1, আর যদি ক্যারি প্রডিউস না হয় তাহলে কি হবে, 0। যেমন এখানে 1 আর 0 যোগ করে যোগফল আসছে 1, আর ক্যারি কত? ক্যারি নাই স্যার। ক্যারি নাই, তাহলে এখন এই অক্সিলারি ক্যারি কি হবে, ভ্যালু 0। এটা বুঝছেন? এই দুইটা জিনিস বুঝছেন? জি স্যার, মানে স্যার ক্যারি থাকলে 1 হবে। হ্যাঁ, যদি এই যে 3 নাম্বার বিটের যোগ করার কারণে যদি আপনার এখানে ক্যারি হইতো, ঠিক আছে, তাহলে এখানে অক্সিলারি ক্যারিতে 1 আসতো। যেহেতু এখানে আমার কোনো যোগফলের পরে কোনো ক্যারি আসতেছে না, সেই কারণে আমার এখানে 0। এরপরে আসেন ওভারফ্লো। ওভারফ্লো বলতে বোঝাচ্ছে যে হচ্ছে আপনার 8 বিট আর 8 বিট যোগ করার পরে আপনার আসার কথা ছিল কয় বিট? 8 বিট। 8 বিট আসার কথা ছিল, কিন্তু আপনার রেজাল্ট কত বিট আসছে দেখেন তো, এখানে 9 বিট রেজাল্ট 9 বিট আসছে না। যদি রেজাল্ট আপনার ওভারফ্লো হয়ে যায় তাহলে ভ্যালু কত হবে এখানে ওভারফ্লোর মধ্যে? 1। আর যদি 8 বিট 8 বিট যোগ করে আপনি রেজাল্টও যদি 8 বিটই পান তাহলে ওভারফ্লো কত আসবে? 0 আসবে। এটা কিন্তু খুবই ইজি, কিন্তু যদি না বোঝেন আবার অনেক কমপ্লেক্স। আচ্ছা, যদি ওভারফ্লো হয় তাহলে কত হবে? ওভারফ্লো হইলে 1। ওভারফ্লো এই যে এখানে যেমন ওভারফ্লো হয়েছে, তার মানে এখানে ওবির ভ্যালু হবে 1। ঠিক আছে, এবং লাস্ট 1, এবং এটাই আমাদের ক্লাসের আজকে শেষ টপিক, সেটা হচ্ছে প্যারিটি। প্যারিটি হচ্ছে কিভাবে আমরা সেট রিসেট করব, এটা আমরা দেখব যে হচ্ছে ওভারফ্লোটা বাদ দিয়ে। এই ঠিক আছে, এই যে ওভারফ্লোটা আবার ধরা যাবে না, কিন্তু ওভারফ্লো বাদ দিয়ে আমার যে 8 বিট থাকবে, সেই 8 বিটের মধ্যে কতগুলো 1 আছে সেটা আমরা কাউন্ট করব। যদি আমি যদি দেখি যে আমার এইখানে আমার ইভেন সংখ্যক 1 আছে। কত সংখ্যক 1 আছে? ইভেন সংখ্যক 1 আছে, তাহলে এই পি হবে হচ্ছে 0। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ইভেন প্যারিটি। ঠিক আছে, ইভেন হলে 0 হয়ে যাবে। হ্যাঁ, পি এর ভ্যালু 0 হবে যদি আমার রেজাল্টে নাম্বার অফ 1 কি হয়, ইভেন হয়। যেমন এখানে কয়টা 1 আছে দেখেন, 1 2 3 4টা 1 আছে না, তাহলে প্যারিটি হবে হচ্ছে 0। আর যদি মনে করেন 5টা 1 থাকতো, ধরলাম যে এই যে লাস্টে আরেকটা 1 আছে, যদি 5টা 1 হইতো তাহলে পি হয়ে যাবে কত? 1 স্যার। পি হয়ে যাবে 1। মানে 5টা 1 মানে কি, যে অড সংখ্যক 1 আছে। তাহলে যদি অড সংখ্যক 1 থাকে তাহলে পি হয়ে যাবে কত? 1। তো আমি লাস্ট আর 1 মিনিট বলি, সেটা হচ্ছে যে আমার এই যে লাস্টের যে ক্যারি বিটটা আছে, এই ক্যারি বিটটা কখন সেট হবে? যদি আমার 7 নাম্বার বিট যোগ করার পরে একটা ক্যারি প্রডিউস হয়। 7 নাম্বার বিট না স্যার, যদি যে কোনো বিট সবগুলা পরেও তো বিট থাকতে পারে, ওগুলা যোগ করার পরেও যদি ক্যারি থাকে। না না না, শুধুমাত্র 7 নাম্বার বিট। ভুল বুঝেন না, ঠিক আছে স্যার? যদি স্যার আমি আগের 6 নাম্বার বিটটা যোগ করার পরে স্যার যদি একটা এক্সট্রা 1 আসে, না, তাহলে এখানে CY 1 হবে না। ও যেটা বলছে আপনি কি বুঝছেন, যে মনে করেন এই যে এইখানেও একটা 1 আছে, হ্যাঁ, তাহলে এই 1 1 যোগ করলে তো 0 হবে। এখানে একটা ক্যারি প্রডিউস করতেছে না এততম পজিশনে? জি স্যার। এই পজিশনটা কত? 0 1 2 3 4, 4 নাম্বার পজিশনে ক্যারি প্রডিউস করতেছে, তাহলে কিন্তু CY 1 হবে না। এখানে বলে দেওয়া আছে।
সেভেন পজিশন দেখতে হবে না? হ্যাঁ, শুধুমাত্র 7 পজিশনে যদি ক্যারি প্রডিউস করে। আচ্ছা, এরপরে আসতেছে অক্সিলারি। অক্সিলারির জন্য আপনাকে এই যে D3 শুধু দেখতে হবে যে D3 তে আপনার যোগ করার পরে ক্যারি প্রডিউস করতেছে কিনা। যদি ক্যারি প্রডিউস করে তাহলে AC1, আর না করলে 0। ওভারফ্লোর জন্য আপনাকে কি চেক করতে হবে? রেজাল্টের লেন্থ যদি 8 বিটের বেশি হয় তাহলে ওভারফ্লো 1, আর যদি 8 বিটই থাকে তাহলে 0। আর প্যারিটি হচ্ছে কিভাবে 1 0 হবে? যদি রেজাল্টের মধ্যে আমি 1 কাউন্ট করব, যদি আমার ইভেন সংখ্যক 1 থাকে তাহলে P0, আর যদি অড সংখ্যক 1 থাকে তাহলে P কত হবে? 1 হবে। ঠিক আছে, এই এক্সাম্পল এইখানে 3টা এক্সাম্পল আছে, দেখেন এক্সাম্পল 3টা খুবই সুন্দর মতো করে করবেন, 2 4 2 3 আর 2 2। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা কোশ্চেনের টাইপ। একটা বললাম না যে প্রোগ্রাম থাকতে পারে, প্রোগ্রাম লিখতে বলতে পারে যে 2টা নাম্বার যোগ করার কোড লিখো। আর একটা থাকতে পারে এই যে এইরকম কোশ্চেন থাকতে পারে, এটাও একটা ফরম্যাট। ঠিক আছে, কোশ্চেনের টাইপ। যেখানে কি বলছে, শো দ্য স্ট্যাটাস অফ দ্য CYAC and P flags after the addition of 38 and 2FH in the following instructions। ঠিক আছে, যে 38 এবং 2F যোগ করার পরে আপনার এই যে CY ফ্ল্যাগের ভ্যালু কি হবে, মানে ক্যারি, অক্সিলারি ক্যারি আর প্যারিটি, এই ফ্ল্যাগগুলোর ভ্যালু কত হবে সেটা আপনাকে এই যে সলিউশনটাও কিন্তু এভাবে যোগ দেখায়া তারপরে হচ্ছে এখানে বলতে হবে যে CY কেন 0 হয়েছে। স্যার এখানে 8 বিটটা ওইভাবে লেখা দেওয়ার প্রয়োজন নেই, ওই যে 8 বিটটাকে লিখে দিতাম। বুঝি নাই স্যার, একটু আগে যে 8 বিট দেখাইলেন স্যার, এখানে CY লেখেন, P লেখেন, ওইটার লেখার দরকার নেই, জাস্ট এইভাবে লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে সলিউশন দেখেন, এই দেখেন ওই যে আমি যে ড্র করলাম না, আপনারা যদি ড্র করেও দেখান সমস্যা নাই, ড্র করেও দেখাতে পারবেন। চাইছে কোন 3টা, শুধু এই 3টা ফ্ল্যাগের ভ্যালু চাইছে, ওভারফ্লো কিন্তু এখানে চাই নাই। যদি ওভারফ্লো চাইতো ওভারফ্লো দেখাইতেন, এখন তো ওভারফ্লো চাই নাই, আমি তো ওভারফ্লো দেখাইছি আপনাদের। কোশ্চেনে ওভারফ্লো আসতে পারে, যে দেখতে মানে বলতে পারে যে ওভারফ্লো বের করে দেখাও। স্যার একটু ক্লিয়ার করি স্যার, CY এর জন্য ছিল স্যার 7th পজিশনের বিটটা স্যার, আর AC এর জন্য ছিল স্যার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মানে 4 নাম্বারটা, 3 নাম্বার মানে হচ্ছে ইন্ডেক্সিং এর মাধ্যমে, আর প্যারিটির জন্য হচ্ছে স্যার যদি ইভেন নাম্বার আর অড নাম্বার, আর ওভারফ্লোর জন্য স্যার পুরো সম্পূর্ণটা যোগ করে, মানে তুমি সম্পূর্ণ সংখ্যাগুলো যোগ করে তারপর হচ্ছে যদি একটা মানে 9 হয়ে যায়, 9টা সংখ্যা হয়ে যায় বা 9টা বিট হয়ে যায়, মানে 8 বিটের যদি বেশি রেজাল্ট আসে তখন ওভারফ্লো হচ্ছে 1 হবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? দেখি কোশ্চেন নেই একটা। স্যার, হ্যাঁ বলেন। স্যার যে আগের एग्जांपलेর ওই যে 8 আর 9 এর নিচে যে 11 ছিল না স্যার, ওইটা একটু কনফিউজড, আবার যদি একটু বলতেন। এই যে 8 এর নিচে 9 ছিল, হ্যাঁ 8 এর নিচে 9, হ্যাঁ স্যার এটা একটু আবার যদি বলতেন। এটা যোগ করেন, নরমাল যোগ করেন, আপনি বাইনারি যোগ করেন। এই যে এখানে এটার বাইনারি কনভার্সন বুঝছেন? সরি একটু ওয়েট করেন। হ্যাঁ, এটার বাইনারি কনভার্সন বুঝছেন? এই যে 8 এর যে বাইনারি করলে এটা হয়, এই 8 এর বাইনারি করলে যে এটা হয়, এটা বুঝছেন? স্যার এটা তো বুঝছি। হ্যাঁ, এবার এই বাইনারি যোগ করেন, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 0 0 1 0 স্যার 1। এটা বুঝছি, এই যে নিচে যে 11 আসছে না বি এর পাশে, ওইটা কনফিউজ। ও আচ্ছা, এটা হেক্সাতে কনভার্ট করছে আবার। এই যে এটা বাইনারি আছে না, হ্যাঁ বাইনারি হেক্সা ভ্যালু এটা লিখছে। এই যে 1011 মানে কত? 8 আর হচ্ছে 3 11, 11 কে আমরা হেক্সাতে কি লিখি? বি। আর হচ্ছে এটা আগে কত আছে? 1 আছে, তাহলে এই 1 বি হচ্ছে রেজাল্ট। আর এই যে এক্সট্রা 1 কি? এটা হচ্ছে ওই যে ওভারফ্লোটা যেটা হইছে। এসি এর জন্য কি বলছিলেন স্যার, বললাম। এসির জন্য এই যে 3 নাম্বার বিট পজিশন, 0 ইন্ডেক্সিং হিসাবে 3 নাম্বার বিট পজিশন যোগ করে দেখবেন যে যোগফল ক্যারি আসতেছে কি আসতেছে না। বুঝা গেছে? জি স্যার। আর কারো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আপনারা হচ্ছে
নেক্সট দিন, হ্যাঁ নেক্সট দিন আপনাদের যে সেকশনে যার ক্লাস থাকবে, আজকে যারা প্রেজেন্ট ছিলেন একটু রিকোয়েস্ট করে বলবেন যে হচ্ছে স্যার আমি গতদিন অনলাইন ক্লাসে ছিলাম, ঠিক আছে, তাহলে আমি ডাবল অ্যাটেন্ডেন্স দিয়ে দিব ওই দিন। খুব দরকার স্যার এটা। স্যার একটা এসএস নিয়ে রাখেন যে কারা কারা পার্টিসিপেট সিআর এসএস নাও। আমার আপনাদের উপর বিষয় আছে যে মিথ্যা কথা বলবেন না, না ঠিক স্যার আছে? অনেকেই ছিল স্যার এতক্ষণ, বা কিছু কারণে চলে যেতে পারে। তাহলে আপনার সবাই স্যার আমার কোশ্চেনটা স্যার, হ্যাঁ কোশ্চেন বলেন স্যার। স্যার এই স্ক্রিনটা একটু আনলে ভালো হতো। হ্যাঁ বলেন স্যার মুভ, স্যার লিখেন মুভ। স্যার একটা অফসেট নেন, থার্ড ব্র্যাকেট দিয়ে স্যার। এই অফসেট কিন্তু 8051 এ আনি নাই। আচ্ছা বলেন, সমস্যা নাই স্যার। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 2 3 4 স্যার, কমা এল। স্যার এখানে এল তো স্যার এখানে সোর্স, আর ডেস্টিনেশনটা হইতেছে অফসেট। থার্ড ব্র্যাকেট মানে কি অফসেট না মেমরি? ভিতরে না অফসেট ভ্যালু দেওয়া, এটা তো মেমরি না? এটা তো মেমরি স্যার। মেমরি তো মেমরিতে আপনি রাখতে পারবেন না 8 বিট ভ্যালু। আপনার কোশ্চেন কি? কোশ্চেন করেন স্যার। কোশ্চেনটা হচ্ছে এই ক্ষেত্রে মানে ড্রোটা কিভাবে আঁকবো স্যার, এই ডায়াগ্রামটা আর কি। এটা ফিজিক্যাল অ্যাড্রেস বের করবেন। জি স্যার। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসটা এখানে এই যে মেমরি দিয়ে এখানে ফিজিক্যাল অ্যাড্রেসটা লিখবেন। মনে করেন সাপোজ 100 আসছে বা 1000 আসছে বা 10000 আসছে, যেটা আসছে সেটা এখানে লিখবেন। তো লেখার পরে আপনাকে কি করতে হবে? একটা এল রেজিস্টার ড্র করতে হবে। এল তো ড্র করতে পারবেন না, আপনাকে ড্র করতে হবে এক্স। এক্স এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এইচ আর একটা থাকে এল। স্যার চিহ্নটা কোন দিকে হবে স্যার? তাহলে সোর্স থেকে ডেস্টিনেশন, এই যে এল থেকে মেমরিতে যাবে। জি স্যার, এটাই স্যার। আর কোনো কোশ্চেন আছে স্যার? যদি দুটোই অফসেট হয় স্যার, তাহলে মেমরি টু মেমরি যাবে। শুধু মানে মেমরি ড্র করবে, স্যার রেজিস্টারে টাচ করবে না, তাই তো? না রেজিস্টার, এই যে রেজিস্টার ড্র করতে হবে না, মেমরি টু মেমরি যাবে।